প্রিয় প্রণয়িনী, জান্নাত নুসরাত। পর্ব 36 থেকে 40। গতকাল রাতে ঝড় আর সাথে বৃষ্টি হওয়ায় প্রকৃতির অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত বৃষ্টির কারণে শীত পড়েছে অনেক বেশি। ইশরাত এক হাত অন্য হাতের সাথে ঘর্ষণ করে হাত গরম করতে চাইল, তবুও মনে হলো শীত কমেনি। গলায় স্কার্ফ পেঁচিয়ে শরীরে গরম কাপড় জড়াল, পায়ে বোট পরে মাথায় ওড়না পেঁচিয়ে ক্যাব বুক করল। প্রয়োজনীয় সব জিনিস পকেট পুরে ইশরাত অ্যাপার্টমেন্ট লক করে বের হয়ে গেল। গুড মর্নিং ক্যামেলিয়া। গুড মর্নিং ইশরাত। ক্যামেলিয়া, ইটস নট ইশরাত, ইটস ইশরাত। হাউ আর ইউ? আম ফাইন ইশরাত। আর আমি ইশরাত বলেছি। ন, ওটা বলেননি আপনি, আপনি বলেছেন ইশরাত। দুটোই তো এক, তাহলে আর সমস্যা কোথায়? ইশরাত শ্বাস ফেলল। তার নামের 13টা বাজিয়ে দিয়েছে ক্যামেলিয়া। ক্যামেলিয়া তার স্বামীকে আনতে গেল ইশরাতের সাথে পরিচয় করানোর জন্য। লিও স্ত্রীকে বোঝানোর জন্য বলল, বেবি, এখন কাস্টমার আছে, পরে গিয়ে পরিচিত হব। এখন আমার অনেক কাজ। ক্যামেলিয়া লিও এর কথা শুনল না। তার কথা সে এখন বলেছে মানে এখন যেতে হবে। শুনো, খাবার সার্ভ করে এসেই পরিচিত হব। ক্যামেলিয়া গাল ফুলালো। লিও খাবারের ডিশগুলো হাতে নিয়ে ক্যামেলিয়ার গালে চুমু খেয়ে কিচেন থেকে বের হয়ে গেল। খাবার সার্ভ করে আসলো ইশরাতের সাথে পরিচিত হতে। ইশরাতের সাথে পরিচিত হওয়ার আগে লিও ফানি ফানি জোক শোনালো ইশরাতকে। ইশরাত হালকা হাসল, কিন্তু ক্যামেলিয়া হেসে গড়াগড়ি খেল। লিও এবং ক্যামেলিয়া এই দম্পতিকে ইশরাতের কাছে মনে হলো প্রচুর আন্তরিক। কারণ দুদিনের পরিচয়ে তারা ইশরাতের সাথে এভাবে মিশছে যেন তাদের অনেক পুরনো সম্পর্ক। ক্যামেলিয়া ছটফটে ভাবে বলল, আজ আর রেস্টুরেন্ট ওপেন রাখার দরকার নেই। ইশরাতকে নিয়ে আমি বাহিরে বেড়াতে যাব। ও প্যারিস আসলো আর প্যারিস ঘুরে দেখবেন না, এটা হয় একদিন রেস্টুরেন্ট বন্ধ থাকুক। আজ আমাদের হলিডে। লিও চিন্তিত হয়ে বলল, কিন্তু কাস্টমার তো ব্রেক টাইমে এখানে আসবে খাবার খাওয়ার জন্য। ক্যামেলিয়া স্বামীর উপর বিরক্ত হয়ে বলল, তো তার দায়ভার কি আমরা নিয়েছি নাকি? আমরা ও মানুষ, আমাদের ও রেস্টের প্রয়োজন আছে। আমাদের হলিডে পালন করতে ইচ্ছে হয়। তোমার ইচ্ছে না হলে তুমি এসো না, আমি আর ইশরাত দুজন চলে যাব। তুমি তোমার কাস্টমারের সাথে টাইম স্পেন্ড করো। তুমি কি মনে করো তোমাকে ছাড়া আমরা যেতে পারবো না? একা একা হারিয়ে যাব। হাসালে ওহে বালক। এই ক্যামেলিয়া প্যারিসের অলি গলি চিনে। আজ আমি বেড়াতে যেতে চাইছি মানে আজ আমি বেড়াতে যাব। কারোর আমাকে থামানোর সাধ্যি নেই, শুধুমাত্র গদ ছাড়া। চলো ইশরাত, আমরা যাই। কারোর ইচ্ছে না হলে আসার দরকার নেই। আরে বেবি, রাগ করছো কেন? আমি কি বলেছি যাব না? তোমার থেকে ইম্পর্ট্যান্ট আমার কাছে আর কিছু না। চলো চলো, একদিন রেস্টুরেন্ট অফ থাকলে কিছু হবে না। ক্যামেলিয়া হেসে স্বামীকে জড়িয়ে ধরে গালে চুমু খেল। ইশরাত চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। লজ্জা শরম নেই এই মেয়ের। আবার মাথায় আসলো, এটা তো নর্মাল বিষয়, এরা তোর রাস্তায় দাঁড়িয়ে লিপ কিস পর্যন্ত করে। সৈয়দ বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। নুসরাত মাথা নিচু করে চুপচাপ ড্রয়িং রুম থেকে চলে যেতে চাইল, হেলাল সাহেব ডেকে উঠলেন। নুসরাতের চোয়াল ঝুলে পড়ল। এখন আবার ডাকছেন কেন? নুসরাতের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। মনে মনে দোয়া ইউনুস পরে হেলাল সাহেবের সামনে এসে দাঁড়ালো। আরশ তোমার সাথে কি করেছে? নুসরাতের ভ্রু কুঁচকে গেল। আরশ তার সাথে কি করবে? সে তো করেছে আরশের সাথে কত কিছু। কপালে ভাঁজ ফেলে ড্রয়িং রুমের চারিদিকে তাকালো। সবার মুখ থমথমে। মুখ দেখে বোঝা যাচ্ছে বিরাট কিছু ঘটেছে। নুসরাত মেহেরুন নেছার দিকে তাকালো। মেহেরুন নেছা শাড়ির কোণ দিয়ে চোখ মুছলেন। নুসরাতকে তার দিকে তাকাতে দেখে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলেন কি? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে কিছু না বলল। হেলাল সাহেব উত্তরের আশায় নুসরাতের মুখের দিকে তাকিয়ে আছেন। আব। মেহেরুন নেছা নাক টানতে টানতে বললেন, ও কি কইব? ও কি কিছু কইতে পারবো এখন? তোমার পোলা ওরে কনাপ করে নিয়ে গেছে। নিজের মুখে কইতে ওর কষ্ট হইব না। নুসরাত বুঝল মেহেরুন নেছা বাড়িতে আরেকটা গন্ডগোল পাকিয়েছেন। ভালো হয়েছেই গন্ডগোল পাকানোয়। তার জন্যই ভালো, তার কাজ সহজ হয়ে গেল। সেকেন্ডের মধ্যে নুসরাত নিজের মুখ কাদো কাদো করে দুহাত মেলে জড়িয়ে ধরল মেহেরুন নেছাকে। কানে কানে জিজ্ঞেস করল, কি বলেছ দাদা? মেহেরুন নেছা শাড়ি কোনা দিয়ে মুখের এক পাশ থেকে বললেন, কইছি তোরে কনাপ কইরা নিয়ে গেছে। নুসরাত হাসল ঠোঁট বাঁকিয়ে। মেহেরুন নেছার গলা জড়িয়ে হাউ মাউ করে কান্না শুরু করল। চোখ চেপে ধরে রাখল মেহেরুন নেছার কাঁধে। নুসরাতের ঠোঁটে হাসি, কিন্তু মুখ দিয়ে হুহু করে কান্না করার মতো করল। যা শুনতে করুণ শোনালো। 5 মিনিট পর আরশ বাড়িতে আসলো। নুসরাতকে কান্না করতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। আরশকে খেয়াল করতেই হেলাল সাহেব তেড়ে গেলেন আরশের দিকে।
ইরহাম এসে হেলাল সাহেবকে পিছন থেকে চাপতে ধরল। শু বাচ্চা, তুই আমাকে বললে তোর বিয়ে দিয়ে দিতাম না ওর সাথে। তুই কুল বাচ্চা, জোর করে বিয়ে করেছিস কেন? গুন্ডা হয়েছিস তুই। আরশের মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হেলাল সাহেবের দিক থেকে চোখ ফিরিয়ে সবার দিকে তাকালো। বাড়ির সবাই তার দিকে রুষ্ট চোখে তাকিয়ে আছেন। শুধুমাত্র নাজমিন বেগম তার দিকে না তাকিয়ে নুসরাতের দিকে খেপা বাঘিনীর মতো তাকিয়ে আছেন। তোকে বলেছিলাম তোর কোন পছন্দ থাকলে বলতি, তুই তো বললি পছন্দ আছে। আমি তো তোর পছন্দের কথা মেনে নিয়েছি, তাহলে তুই তোলে নিয়ে বিয়ে করতে গেলি কেন রামছাগলের বাচ্চা? তোকে কি বিয়ে দিব না বলছি আমরা? আরশ কিছু বলতে যাবে হেলাল সাহেব বললেন, চুপ, আর একটা কথা না। বিয়ে করেছ জোর করে, খুব ভালো কাজ করছো। এখন যা করার আমরা করব, তুমি শুধু চুপচাপ আমাদের কথা শুনবে। আরশ দাঁতের দাঁত পিষে কটমট শব্দ করল। নুসরাতের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। নুসরাত মেহেরুন নেছার কাঁধ থেকে মাথা তুলে আরশের দিকে তাকিয়ে বাঁকা হাসল। আরশকে বুড়ো আঙুল দেখালো, তারপর মিডিল ফিঙ্গার দেখালো। ঠোঁট উপরের দিকে তুলে মিচকে শয়তানের মতো হাসল। নুসরাতের বাচ্চা, তোকে আমি ছাড়ব না। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকাতেই নুসরাত ন্যাকা কান্না জোরে দিল। আরশ রাগে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কাটল। না হলে রাগ সামলানো মুশকিল হবে। হেলাল সাহেব আরশকে ধমকে উঠলেন, এত বড় কাজ করে তোর হয়নি, আবার ওকে ধমকাচ্ছি? তোর লজ্জা করছে না? এই চোখ নামা নিচের দিকে। নুসরাতের দিকে এভাবে তাকাবি না। আরশ চিৎকার করে উঠল, আমি ভিকটিম, তোমরা কেউ কেন বিশ্বাস করছো না? ও আমায় জোর করে বিয়ে করছে। আমি বিয়ে করেনি ওকে। তোমরা ভিকটিমকে অপরাধী ভাবছো আর অপরাধীকে ভিকটিম ভাবছো। আমাকে সহানুভূতি না দেখিয়ে ওকে সহানুভূতি দেখাচ্ছ। নুসরাত হুহু করে কান্নার সাউন্ড আরো বাড়িয়ে দিল। আরশ হা হয়ে গেল এর অভিনয় দেখে। চোখ দিয়ে টপাটপ পানি পড়ছে। চোখে পানি আনলো কিভাবে এটা? আরশ নুসরাতের দিকে হা হয়ে তাকালো। লিপি বেগম এবার মুখ খুললেন, ও তোকে বিয়ে করবে কিভাবে? তুই আমাদের বোকা পেয়েছিস। তোকে জোর করে ও বিয়ে করবে কিভাবে আমাকে বোঝা। আরশ মিথ্যা বললে খুঁচিয়ে বলতে হয়, তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। আরশের রাগে নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে হলো। সবাই মিথ্যা কথা বিশ্বাস করে বসে আছে কেন? হেলাল সাহেব বললেন, হয়েছে, আর নাটক করতে হবে না। আমরা বুঝতে পারছি কে ভিকটিম আর কে অপরাধী। এবার মেইন পয়েন্টে আসি, বিয়ে করে নিয়েছো ভালো কথা। একদিন করার ছিল, আজ করে নিয়েছো, তাতে আমাদের কোন সমস্যা নেই, কিন্তু আমাদের জানিয়ে বিয়ে করলে আমরা কি বাধা দিতাম? তোমাদের ভাইদের কোন ইচ্ছা আমরা অপূর্ণ রেখেছি এই পর্যন্ত? সব পূরণ করেছি, তাহলে এটাও করতাম পূর্ণ। এত তাড়াহুড়ো করার কোন প্রয়োজন ছিল না। বিয়ে করে নিয়েছে বলে এখন তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না। যাও যাও, যে যার রুমে যাও। আমি এদের নিয়ে ভেবে জানাবো কি করা যায় এদের। একজন থেকে আরেকজন দুই কাটি উপরে। আর এসব ভালো লাগছে না, প্রতিদিন তোমাদের দম। শরীর খারাপ করছে। নুসরাত নিজের কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। এমনভাবে হাঁটল যেন কেউ ধাক্কা দিলে উল্টে পড়ে যাবে। সে প্রচুর শোকাহত আরশের এই অদ্ভুত আচরণের জন্য। আরশের পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখের কোণে জমায়িত পানি বুড়ো আঙুল দিয়ে এমনভাবে মুছল যেন এটা উড়িয়ে ফেলেছে। আরশের কানে তার কথা যায় এমনভাবে বলল, কি যেন বলেছিলেন? মুখের মতো মনও কালো হয়ে এই রকম কিছু বলেছিলেন। হোয়াট এভার, যাই বলেন, এখন থেকে ওই মন কালোর বহিঃপ্রকাশ ঘটবে। ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো। আপনার জীবন যদি তেনা তেনা করেন না ছাড়ি, আমার নাম বদলে দিবেন মিস্টার আরশ হেলাল। নুসরাত গা জ্বালানো কথা বলে হাসল। মুখ দিয়ে চুকচুক শব্দ করল। আমাকে মারতে ইচ্ছে করছে। উফ, মারতে পারবেন? আপনার হাত পা তো বাঁধা। মারবেন কিভাবে? শালার ভদ্রতা। বাগাতেল গার্ডেন, জার্ডিন দে বাগাতেল, প্যারিসের একটি ঐতিহাসিক এবং সুন্দর বাগান, যা বাগাতেল প্রাসাদের পাশে অবস্থিত। এটি বুটসদফোর্ড বয়েদ দে বোলগ্নে পার্কের মধ্যে এবং প্যারিসের পশ্চিম অংশে অবস্থিত। বাগাতেল গার্ডেনটি তার সুবিন্যস্ত ফুলের বাগান, সজ্জিত লন এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের রোজের গাছ রয়েছে, যার মধ্যে 10,000-এরও বেশি রোজ ফুলের জাত রয়েছে। লিলি, ল্যাভেন্ডার, সিট্রোনাল। এই বাগানের ঋতুভিত্তিক ফুলের সমাহার দেখা যায়, যেমন টিউলিপ, পপি এবং অন্যান্য রঙিন ফুল। বাগানে বিভিন্ন প্রকারের বৃক্ষ এবং ঝোপঝাড় রয়েছে যা সবুজ পরিবেশ সৃষ্টি করে। ছোট ছোট রাস্তা, পাথরের পথ এবং বনভূমি দিয়ে ঘুরে বেড়ানোর জন্য সুদৃশ্য এলাকা রয়েছে। বাগাতেল বাগানটিতে বেশ কয়েকটি ছোট পুকুর এবং ঝর্ণা রয়েছে, যা পার্কের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। এই বাগানের মধ্যে একটি ছোট প্রাসাদ রয়েছে,
যা 18তম শতকের নব্য ক্লাসিক্যাল আর্কিটেকচারে তৈরি। প্রাসাদটি একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং একসময় এটির রাজার সময় কাটানোর স্থান ছিল। বাগাতেল গার্ডেনে বছরে একাধিক ফুলের প্রদর্শনী আয়োজন করা হয়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল রোজ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল মে মাসের শেষ সপ্তাহে থেকে শুরু হয়, জুন মাসের প্রথম সপ্তাহে গিয়ে শেষ হয়। এখানে বিভিন্ন ধরনের ফুলের প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগানটিতে হাঁটার জন্য অনেক সুন্দর পথ রয়েছে, যেখানে আপনি শান্তভাবে সময় কাটাতে পারেন। বাগাতেল গার্ডেন তার শান্ত, সবুজ পরিবেশ এবং অসংখ্য ফুলের কারণে প্যারিসে একটি জনপ্রিয় স্থান। ক্যামেলিয়া এতক্ষণ ধরে বাগাতেল গার্ডেন সম্পর্কে ইসরাতকে জানাচ্ছিল। ইসরাত একজন নীরব শ্রোতা হিসেবে ক্যামেলিয়ার কাছ থেকে বাগাতেল গার্ডেন সম্পর্কে শুনছিল। ক্যামেলিয়ার কথার মাঝখানে কোনো কথা বলল না। ক্যামেলিয়া ইসরাতের মতো এমন নীরব শ্রোতা পেয়ে প্রচুর খুশি, তা তার হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে। ক্যামেলিয়ার রাস্তার মাঝখানে হাঁটছে, একপাশে লিও ক্যামেলিয়ার হাত ধরে হাঁটছে আর আরেক পাশে ক্যামেলিয়ার হাত ধরে ইসরাত হাঁটছে। ইসরাত যে পাশ দিয়ে হাঁটছিল ওই পাশ দিয়ে লোকজন চলাচল করছিল। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একজন লোকের সাথে ইসরাতের ধাক্কা লাগলো। ইসরাত পিছন ফিরে তাকালো। লোকটির দিকে না তাকিয়ে চোখ নিচের দিকে রেখে বলল, আই এম সরি মিস্টার। ইসরাত চোখ উপরে তুলে তাকাতেই ইসরাত অবাক হয়ে গেল। ইসরাতের মতো ওপাশের ব্যক্তিটি ইসরাতকে এখানে দেখে সমান অবাক হলো। ইসরাত নিজের অবাকতা নিজের ভিতর রেখে আবার সরি বলল লোকটিকে। এমন আচরণ করলো লোকটিকে সে জীবনেও দেখেনি। উনাকে এই প্রথম দেখেছে। ইসরাতের দিকে অবাক হয়ে তাকালো জাইন। ইসরাত এখানে কিভাবে আসলো? মনের প্রশ্ন আসলে ও মুখে জিজ্ঞেস করার পূর্বেই ইসরাতের থেকে খাটো একটি মেয়ে এসে ইসরাতের বাহু ধরে টেনে নিয়ে গেল। জাইনের নাম ধরে পিছন থেকে একটি মেয়ে ডেকে উঠল, মিস্টার জাইন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন। আসছি ম্যাম। জাইন মেয়েটার দিকে যেতে নিয়ে পিছন ফিরে বারবার ইসরাতের দিকে তাকালো। মনের ভিতর প্রশ্ন উকি ঝুঁকি দিল, ইসরাত এখানে কি করছে? কিন্তু ইসরাত জাইনের দিকে দ্বিতীয়বার ফিরে তাকালো না। ফিরে তাকালে দেখতে পেত এক সুদর্শন যুবক তার পানে দৃষ্টি দিয়ে আছে। ইসরাতের এসবে কোনো ধ্যান নেই, সে হেসে হেসে ক্যামেলিয়ার সাথে কথা বলতে ব্যস্ত। এই দাঁড়া, আমার কথা আছে তোর সাথে। নুসরাতকে রুমের দরজা লাগাতে দেখে আরশ চিৎকার করে বলল, এই দরজা লাগাবি না। হাত ভেঙে দিব দরজা লাগালে। বলছি না কথা আছে তোর সাথে। আরশ চিৎকার করে নুসরাতকে শাসাল। নুসরাত শুনতে পেল, তারপর ও মুখ গম্ভীর করে রুমের দরজা আরশের মুখের উপর ঠাস করে লাগিয়ে দিল। আরশ হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করল। বড় বড় পা ফেলে নিজের রুমে প্রবেশ করল। রুমের দরজা ঠাস করে লাগালো। নুসরাতের উপরের রাগ দরজায় প্রকাশ করছে। রুমে ঢুকে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে দৌড়াল। শাওয়ার না নিলে মাথা ঠান্ডা হবে না, তাই শাওয়ার নিতে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে পানির নিচে দাঁড়িয়ে রইল। চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতের নিজের করা কাণ্ড কারখানা। রাগে ঘুষি মারল ওয়াশরুমের দেয়ালে। ঘুষি মেরে দেয়ালে নিজে হাতে ব্যথা পেল আরশ। দেয়ালে দুই হাত ভর দিয়ে চোখ খুলল। দেয়ালে ভর দেওয়ার জন্য কৃত্রিম জিম করা পেশিগুলো ফুলে উঠল। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। ঠোকা দিলেই মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আরশ আবার চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগে বিবাহ করা তার বিবাহিত স্ত্রীর মুখ, যে তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসছে। শাওয়ার অফ করে আরশ দুহাতের তালু দিয়ে মুখ থেকে পানি মুছে নিল। বাথটাবের উপর বসে দুহাতের মুঠোয় চুল চেপে ধরল। এত মাথা ব্যথা করছে কেন? সুন্দর নির্মল পরিবেশ, যেখানে চিন্তারা মানুষকে স্পর্শ করতে পারে না। জীবনের সকল চিন্তা এক পাশে রেখে এখানে কিছু সময়ের জন্য জীবনকে উপভোগ করা যায়। বাগাতেল গার্ডেনে এমন অহরহ মানুষ আছে যারা দৈনিক জীবনে অতিষ্ঠ হয়ে বাগাতেল গার্ডেনে এসেছে কিছুক্ষণ নিজের মস্তিষ্ককে শান্ত করার জন্য, নিজেকে ফুলের সমাহারের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। ইশরাত এক দৃষ্টি ফুলের বাগানের দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে লাগল। কিছুক্ষণ পর ফোনের শব্দে চিন্তার ব্যাঘাত ঘটল। ইশরাত অন্যমনস্ক ছিল, তাই ফোনের রিংটোনের শব্দে একটু কেঁপে উঠল। ফুলের দিক থেকে চোখ ফিরিয়ে এনে মোবাইলের দিকে দৃষ্টি ফেলল। নুসরাত ভিডিও কল দিয়েছে। অলস ভঙ্গিতে ফোন ধরে সামনের ফলের ছুরির সাথে লাগিয়ে রাখল। হ্যালো, আসসালামু আলাইকুম। নুসরাত সালাম টেনে টেনে করে ইশরাতের দিকে তাকালো। মুখ আজ অন্যদিনের তুলনায় গম্ভীর। ইশরাত কিছুটা অবাক হলো। নুসরাতের মুখ গম্ভীর, হাসি নেই, এটা হতেই পারে না।
আজ কি সূর্য পশ্চিম দিকে উঠছে? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? মুখ ফাটা কলসির মতো বানিয়ে রেখেছিস কেন? নুসরাত শ্বাস ফেলল। তার কিছু ভালো লাগছে না। ছাদের দিকে চোখ রেখে হাঁফ ছাড়ল। ইসরাতের কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, তুই দেশে আসবি কবে? আমার একা একা ভালো লাগে না। এখন না, কয়েকদিন যাক তারপর আসবো। ইসরাতের কাছে মনে হলো কিছু তো গন্ডগোল হয়েছে বাড়িতে, না হলে নুসরাত এতক্ষণ এত কথা বলতো, তাকে কথার বলার সুযোগ দিত না। ইসরাত আশপাশ তাকিয়ে একবার দেখল ক্যামেলিয়া আর লিও আসছে কিনা, কিন্তু তাদের এখানে নাম গন্ধ নেই। তারা গরম খাবার আনতে গিয়েছে এই ঠান্ডা পরিবেশে খাওয়ার জন্য। বাড়িতে কিছু হয়েছে? আরে না বোন, বাড়িতে কিছু হয়নি। আমি একটা কাজ করে ফেলেছি। ইসরাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? নুসরাত মুখ কাদো কাদো করে ইসরাতের দিকে তাকালো। ইসরাত উত্তর জানার জন্য নুসরাতের দৃষ্টিপানে তাকিয়ে আছে। নুসরাত কিছু বলার পূর্বেই ক্যামেলিয়া এসে ইসরাতকে জড়িয়ে ধরে গালে চুমু খেল। ওহ ইসরাত, তুমি কি আমাদের মিস করেছ? আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। এই তো কিছুক্ষণ হলো গেলে এর মধ্যে মিস করা শুরু করেছ। ওহে বালিকা, তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমার এখন এক মুহূর্ত একা থাকতে ভালো লাগে না। আমার ইচ্ছে করে তোমাকে প্যাকেট করে নিজের সাথে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য। ক্যামেলিয়ার এত কথা বলতে দেখে নুসরাত বিরক্ত হলো। এত কথা বলছে কেন? নিজে কথা বলবে ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে কথা বলার সুযোগ তো করে দিবে। ক্যামেলিয়া কথা বলতে বলতে ফলের ঝুড়ির দিকে চোখ গেল। ইসরাতের মতো দেখতে একটা মেয়ে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে। ক্যামেলিয়া ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হু ইজ সি? অহ, পরিচয় করাতেই ভুলে গিয়েছি, সি ইজ মাই সিস্টার নুসরাত। আর নুসরাত আমি যেখানে কাজ করি সেখানে উনার নাম ক্যামেলিয়া। ক্যামেলিয়া অমায়িক হেসে নুসরাতকে জিজ্ঞেস করল, হ্যালো গার্ল, হাউ আর ইউ? আম ফাইন। অ্যান্ড ইউ? আম অলসো ফাইন ডার্লিং। ক্যামেলিয়া ইসরাতের দিকে তাকিয়ে বলল, ইসরাত ইউ এর সিস্টার এক্সেপ্টলি লিক্স লাইক ইউ। ইসরাত হেসে জিজ্ঞেস করল, ওহ রিয়েলি? ইয়াহ। নুসরাত নিজে কথা বলতে না পেরে বিরক্ত হলো। ইসরাতকে পরে কল দিবে বলে ফোন রেখে দিল। ইসরাতকে নিয়ে ক্যামেলিয়া জলাশয়ের আশপাশে গেল হাঁটার জন্য, সাথে ইসরাতকে সবকিছু ঘুরিয়ে দেখানোর জন্য। ক্যামেলিয়ার বয়স 32 হওয়ার পর ও তাকে 18 বছরের যুবতীদের মতো মনে হয়। তার হাইট কম, তার উপর সে হাঁটুর সমান ফ্রক পরায়, দেখতে কিছুটা বাচ্চাদের মতো লাগে। ক্যামেলিয়ার পাশে ইসরাত দাঁড়ালে ইসরাতের কাছে নিজেকে বয়স্ক মনে হয়। ইসরাত আশপাশ দেখছিল, তখন চোখ পড়ল জলাশয় থেকে কিছুটা দূরে জাইনের উপর, যে চুপচাপ চাদরের উপর বসে আছে। আর তার সামনে শর্ট স্কার্ট আর স্কিনি টি শার্ট পরে একটা মেয়ে বসে আছে, যে জাইনের সাথে কথা বলছে, আর জাইন মোবাইল দেখে মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর হায়না করছে। ইসরাত চোখ ফিরিয়ে এনে ক্যামেলিয়ার দিকে তাকালো, যে ক্যামেরা দিয়ে টিউলিপ, লিলি, ক্যামেলিয়া ফুলের ফটো তুলছে। ইসরাত তার দিকে তাকাতেই ইসরাতের দিকে ক্যামেরা করে ক্যামেলিয়া তার ও ফটো দু একটা তুলল। ক্যামেলিয়াকে ফটো তুলতে দেখে ইসরাত নিজের মুখ হাত দিয়ে ঢেকে ফেলল। ইসরাত মুখ ঢাকার আগেই ক্যামেলিয়া ফটো তুলতে পেরে হালকা হাসল। ইসরাত জাইনের দিক থেকে চোখ সরাতেই জাইন ইসরাতের দিকে তাকালো। 10 হাত দূরে বসে ইসরাতকে চিনতে তার মোটেও অসুবিধা হলো না। ক্যামেলিয়া ফটো তোলা শেষে ইসরাতকে বগলদাবা করে নিয়ে অন্যদিকে চলে গেল। ইসরাত যেদিক দিয়ে গেল জাইন সেদিকে দিয়ে তাকিয়ে রইল। ইসরাত বাগাতেল গার্ডেন থেকে ফিরে এসে নুসরাতকে ভিডিও কল দিল। নুসরাত কল ধরল না। ইসরাত ফোন সোফার উপর রেখে রাতের রান্নার জন্য কিচেনে গেল। নুসরাত কল দেখলে এমনিতেই ব্যাক করবে। জাইন 7টার দিকে অ্যাপার্টমেন্টে আসলো। ইসরাত কিচেন থেকে দরজা খোলার আওয়াজ পেল। তারপর ও এসে দেখে গেল না কে এসেছে। জাইন নিজের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এসে ড্রয়িং রুমে বসল। কিচেনে ঠুকঠাক শব্দ হচ্ছিল, ইসরাত রান্না করার জন্য। জাইন একবার কিচেনের দিকে তাকিয়ে আবার চুপচাপ বসে রইল। অস্বস্তি একপাশে ফেলে ইসরাতকে ডাক দিল, ইসরাত, ইসরাত। ইসরাত ডাক শুনেও প্রত্যুত্তর করার প্রয়োজন বোধ করল না। জাইন সোফা থেকে উঠে নিজে গিয়ে কিচেনের সামনে দাঁড়ালো। ইসরাত বুঝল জাইন উঠে এসে তার পিছনে দাঁড়িয়ে আছে। তবুও সে নিজের কাজ করা জারি রাখল। ডাক দিচ্ছি শুনতে পাচ্ছ না? উত্তর দিচ্ছ না কেন? ইসরাত টমেটো কাটতে কাটতে বলল। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি। জাইন ঠান্ডা মাথার মানুষ। এসব ছোট খাটো কথায় সে রাগ করে না। ইসরাতের নির্লিপ্ততা কথা গিলে নিল চুপচাপ নিজের ভিতর। ইসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আজ বাহিরে যাদের সাথে গিয়েছিল তাদের তুমি জানো? ইসরাত টমেটোর স্লাইস মুখে টুকিয়ে বলল,
আপনাকে বলতে ইচ্ছুক নই। জাইন বিরক্তির দৃষ্টি ইসরাতের দিকে তাকালো। একটা সিম্পল প্রশ্নের সিম্পল উত্তর দিয়ে দিলেই হয়, এত কুল হওয়ার কি দরকার? ইশরাত টমেটোর স্লাইস মুখে টুকিয়ে জাইনকে দরজার সামনে থেকে সরতে বলল। জাইন সরল না, ঘাটতারার মতো দাঁড়িয়ে রইল। তার প্রশ্নের উত্তর দেয়নি সেও, এখন এখান থেকে সরবে না। ইশরাত জাইনের মুখের ভাবমূর্তি দেখে বুঝল এখান থেকে সরবে না। জাইনের পাশ কাটিয়ে যেতে হলে তার শরীরের সাথে স্পর্শ লাগবে। ইশরাতের কি করার, সরবে না যখন তখন খায়ের সাথে খা লাগিয়ে পাশ কাটাতেই হবে। ইশরাত দরজার সাথে পিঠ টেকিয়ে আলগোছে বের হয়ে যেতে চাইল, কিন্তু জাইনের মতো সুঠাম দেহের ব্যক্তির সাথে শরীর লাগবে না এটা কিভাবে হয়? কিছুটা শরীরের সাথে শরীরের স্পর্শ লাগলো। তবুও জাইন প্রতিক্রিয়াবিহীন কিচেনের দরজায় দাঁড়িয়ে রইল। কিন্তু ইশরাতের শরীর শিরশির করে উঠল। ফোনের শব্দ শুনে সে কিচেন থেকে এসেছে। সোফার উপর থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করল। কল রিসিভ করতেই নুসরাতের গম্ভীর মুখ ভেসে উঠল মোবাইলে। ইশরাতের পানি পিপাসা পাওয়ায় কল লাউড স্পিকারে রেখে পানির গ্লাস আনতে গেল। গ্লাস নিতে গিয়ে বলল, তখন কি বলতে চাইছিলি বল, আমি শুনছি। নুসরাত মুখ থমথমে করে বলল, আমি একটা কাজ করে ফেলেছি তোকে বলেনি। ইশরাত গ্লাস নিয়ে এসে সোফায় বসতে বসতে জিজ্ঞেস করল, কি এমন কাজ করেছিস আমাকে না বলে করেছিস? শুভ কাজ করে ফেলেছি। ইশরাত পানির গ্লাসে পানি ঢেলে পানি মুখে দেওয়ার আগে জিজ্ঞেস করল, কি এমন শুভ কাজ করলে আমিও শুনি, শুনে নিজেকে ধন্য করি। নুসরাত ব্যথিত গলায় বলল, শখ নিতে পারবি তো? ইশরাত এক চুমুক পানি খেয়ে বলল, ডং না করে বল কি করেছিস। আমি সবসময় প্রিপার থাকি এসব ছোট খাটো শখ খাওয়ার জন্য, এইসব আমার জন্য কিছুই না। নুসরাত গলা পরিষ্কার করে নিল। ইশরাতের দিকে তাকিয়ে বলল, আরো ঈশ্বর কিডন্যাপ কইরা বিয়া কইরা ফালাইছি। ইশরাতের মুখের ভিতর থেকে পানি ছিটকে বের হলো। মোবাইলের দিকে চোখ বড় বড় করে তাকালো। লাউড স্পিকার থাকায় কিচেন থেকে জাইন এতক্ষণ শুনছিল নুসরাতের কথা, যখন আরশের কথা শুনল হাতে চামচ নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো স্পষ্ট সব শোনার জন্য। আজকে নুসরাত কিডন্যাপ করে বিয়ে করছে শুনে ইশরাত আর জাইন একসাথে চিৎকার করে উঠল, কি? নুসরাত বোকা হাসল। জাইন চামচ হাতে নিয়ে এসে বসল ইশরাতের কাছে। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই মাত্র কি বলে আবার বলো। নুসরাত সেই কথার উত্তর না দিয়ে বলল, আরে দুলাভাই, আপনি রান্না করছিলেন বুঝি? নুসরাত এখন দম করা বাদ দিয়ে আরশের সাথে কি করেছ সেটা বলো। এই তো যা শুনেছেন তাই করেছি। কিডন্যাপ করে বিয়ে করে ফেলেছি। ইশরাত আর জাইন দুজন দুজনের দিকে তাকিয়ে নুসরাতের দিকে বিস্ফোরিত নজরে তাকালো। আরশ বিয়েতে রাজি হয়ে গেল। আরে দুলাভাই বুঝেন না কেন? কিডন্যাপ করেছি কিডন্যাপ। ইশরাত নুসরাতের উপর বিরক্ত হয়ে বলল, তুই এই কথা এখন জানাচ্ছিস, আগে জানালি না কেন? এই গাধি, এসব তুই করেছিস আমাকে জানিয়েছিলি, এটা আবার জানানোর কি? ইশরাত নিজে নিজের মাথায় থাপ্পড় মারল। এই মেন্টাল এটা কি করেছে? কিভাবে বিয়ে করলি? নুসরাত মুখ লজ্জা লজ্জা বানিয়ে বলল, জি ভাবি, ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। নুসরাত তুমি এত সিরিয়াস মোমেন্টে ভাই ভাবি লাগিয়ে রেখেছ। তোমার আমাদের দেখে কি ফান করছি মনে হচ্ছে? কি হয়েছে ফার্স্ট টু লাস্ট বলো, একটা পয়েন্ট যেন মিস না যায়। নুসরাত গতকাল রাত থেকে শুরু করে আজ রাত পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। জাইন চামচ মুখের কাছে নিয়ে বলল, যা বুঝলাম দুজনের সমান সমান দোষ। কিন্তু আরশের তোমাকে এটা বলা ঠিক হয়নি। এভাবে বলায় তুমি অবশ্যই হাত হয়েছ। নুসরাত জাইনের কথা উড়িয়ে দিল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এই আমি কারোর কথায় হাত হই না। যখন আমার নিজের ইচ্ছে হবে কষ্ট পেতে তখন আমি কষ্ট পাই। আসলে ওই বেটা আমাকে ইগো দেখায়, নিজেকে মনে করে খুব সুন্দর। আসলে ওকে তো কালা বান্দরের মতো লাগে। তাই না বড় ভাই ও না দুলা ভাই? জাইন মাথা নাড়িয়ে হালকা হাসল। হঠাৎ নাকে পোড়া গন্ধ আসলো। জাইন অহন বলে কিচেনে দৌড়াল। গ্যাস থেকে তরকারি নামিয়ে বেসিনে রাখল। তরকারি পুড়ে গিয়ে পুরো কিচেনে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। নুসরাত ইশরাতের থেকে বিদায় নিল। রাত 12টা বাজতে চলল, সে এখন ঘুমাবে। ইশরাত ও বিদায় জানালো। আর ওখানে কি কি হয় তার আপডেট দিতে বলল। নুসরাত এসি বন্ধ করে সিলিং ফ্যান অন করে বিছানা উঠবে তখন পেটে গুড়গুড় শব্দ হলো। দুপুর থেকে দরজা লাগিয়ে বসে আছে, তাই দুপুর আর রাতের খাবার এখনো না খাওয়া। রুমের দরজা খুলে বের হতেই আকস্মিক ধাক্কা লাগায় পায়ের সাথে পা প্যাচ লেগে নুসরাত মেঝেতে উল্টে পড়ল। অন্ধকারের মাঝে নুসরাতের 1 সেকেন্ড সময় লাগলো না যার সাথে তার ধাক্কা লেগেছে সেই লোকটাকে চিনতে।
আরশ জানতো এই মেয়ের রাতে চিপস চকলেট আইসক্রিমের ক্রেভিং হয় আর তা খাওয়ার জন্য বের হবে রুম থেকে। আরশ নিজেও জানতো না রুম থেকে বের হতেই তার শিকারকে সে পেয়ে যাবে। নুসরাত মেঝেতে উল্টে পড়ে যাওয়ায় উঠে বসল। দাঁড়ানোর আগে আরশ নুসরাতের দিকে তাকিয়ে হাঁটুতে ভর দিয়ে মেঝেতে বসল। চোখে চোখ রেখে নুসরাতের দিকে ঝুঁকে তাকালো। আরশকে ঝুঁকে বসতে দেখে নুসরাত উঠে দাঁড়ালো না। নুসরাতের রুমের হালকা নিয়ন আলো এসে পড়ল আরশের মুখের উপর। নিয়ন আলোয় দেখা গেল আরশের চোখে হাই পাওয়ারের চশমা আটা। আরশকে তার দিকে তাকিয়ে তাকতে দেখে নুসরাত নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নিল, পিছন দিকে কিছুটা সরল নিজেদের মধ্যে দূরত্ব আনার জন্য। আরশ সেই দূরত্ব ঘুচিয়ে নুসরাতের দিকে আরেকটু এগিয়ে বসল। নুসরাত কপালে ভাঁজ ফেলে আরো কিছুটা সরল পিছন দিকে। আরশ নুসরাতের দিকে আরো কিছুটা এগিয়ে বসল। নুসরাত পিছনে সরলে আরশ নুসরাতের আরেকটু কাছ নেয়, নুসরাত আবার পিছনে সরে। এভাবে একটু একটু করে সরতে সরতে নুসরাতের পিঠ রেলিংয়ের সাথে থেকে গেল। আরশ তবুও নুসরাতের দিকে তাকিয়ে তাকল, চোখ সরাল না এক সেকেন্ডের জন্যও। নুসরাত বিরক্ত হয়ে উঠে দাঁড়াতে গেল। আরশ দুকাত চেপে ধরে রেলিংয়ের সাথে ধরে রাখল যাতে নড়চড় করতে না পারে। নুসরাত ঠাই হয়ে বসে রইল। যা ইচ্ছা করার করুক, আজ সে কথা বলবে না। নুসরাত নিজের মুখ আরো কিছুটা শক্ত বানালো। আরশ নুসরাতের শান্ত নির্লিপ্ততা মুখের দিকে তাকিয়ে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিল। হাত দিয়ে কপালের পাশে থাকা বেবি হেয়ার গুলো কানের পিছনে গুজল। নুসরাত রোবটের মতো বসে রইল, কিছু বলল না। আরশ ফিসফিস করে নুসরাতের কানের কাছে বলল, পুরো ফুলপ্রুফ প্লেনের সাথে মাঠে নেমেছিস। বাহ, আমি ইমপ্রেসড। তো বিয়ে করেছিস কেন? শাস্তি দেওয়ার জন্য। শাস্তি কি দিবি তুই? উমম মম মম। আরশ কিছুটা চিন্তা ভাবনা করার ভান করল। তারপর বলল, দেখবি তুই আমার একটা চুলও বাঁকা করতে পারবি না। নিজেই আফসোস করবি কেন আমাকে তুই বিয়ে করতে গেলি। নিজের কাজে নিজে পস্তাবি। নুসরাত, তুই হারবি। নুসরাত এবার একটু শব্দ করে হাসল। আরশের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনার চুল তো এমনিতেই বাঁকা, আমি আর কি বাঁকা করব? আচ্ছা যাই হোক, আপনি কি ইনডাইরেক্টলি বলছেন আমি আপনার প্রেমে পড়ব? বাহ, তোকে যতটা বোকা ভাবি তুই ততটা নস। ইঙ্গিত দিতেই বুঝে গেলি। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসল। জান, আপনি একটা চ্যালেঞ্জ করলেন, আমি সেটা একসেপ্ট করলাম। আমি আপনার প্রেমে পড়ব না এটা লিখে নিন। কিন্তু আপনাকেও আমি একটা চ্যালেঞ্জ করলাম, আপনি আমার প্রেমে পড়বেন। আরে, প্রেমে কি? ভালোবেসে ফেলবেন আমায়। আমি আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাব। আজকের তারিখ নোটপ্যাডে লিখে রাখুন। এটা আপনার জন্য স্মরণীয় হতে যাচ্ছে। আরশ নুসরাতের কানের পাশে চুল গুজে দিয়ে হালকা শব্দ করে হাসল। কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না। নুসরাত আরশের কপালের চুলে ফু দিয়ে বলল, আই চ্যালেঞ্জ ইউ বেব। আপনার প্রেমে পড়ার আগে আপনি আমার প্রেমে পড়বেন। আরশ কথা শেষ করে নুসরাতের কাছ থেকে সরে গেল। নুসরাত উঠে দাঁড়ালো। পেট গুড় গুড় করছে, একটু কিছু না খেলে হবে না। নুসরাত আরশের পাশ কাটিয়ে চলে গেল সিঁড়ির দিকে। আরশ নুসরাত যেতেই ঠোঁট বাঁকিয়ে হাসল। অন্ধকারে শুধু দুই মানবীর অভয়ব দেখা গেল, কিন্তু কার মনোভাব কি তা বোঝা গেল না। সকাল সকাল 9টা বেজে 40 মিনিট। মেহেরুন নেছা জরুরি তলব দিয়েছেন নুসরাতকে তার রুমে যাওয়ার জন্য। তাই নুসরাত ঘুম থেকে উঠতেই নাজমিন বেগম তাড়া দিলেন মেহেরুন নেছার রুমে যাওয়ার জন্য। নুসরাত ব্রাশ করে, নাস্তা করে, কিছুক্ষণ শুয়ে বসে আলসি ভঙ্গিতে গেল মেহেরুন নেছার রুমে। মেহেরুন নেছার রুমে যেতেই মেহেরুন নেছা বললেন, দরজা জানালা লাগাইয়া আয়াবো। নুসরাত ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কেন? চুপ কর, যা কইতাছি ও কর। ও তো জবান চালাইছ না। নুসরাত দরজা লাগিয়ে জানালা লাগাতে গেল। মেহেরুন নেছা নিজে উঠে গিয়ে জানালার বাহির দিয়ে উকি ঝুঁকি মেরে দেখলেন তার রুমের পাশ দিয়ে কেউ হাঁটছে কিনা। যখন দেখলেন কেউ নেই, তখন তিনি জানালা লাগিয়ে কান লাগিয়ে বসে থাকলেন। নুসরাত বিরক্ত হলো, মেহেরুন নেছার কাণ্ড কারখানায় জানালা লাগিয়ে এত উকি ঝুঁকি মারার কি আছে? এরকম করছো কেন? তোমার কিছু কি হয়েছে? মেহেরুন নেছা উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জানালার সামনে থেকে সরে এসে দরজার সামনে গেলেন। সেখানে কিছুক্ষণ কান লাগিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে আসলেন। কি হয়েছে? এত গোপনীয়তা পালন করছো কেন? আরে, চুপ কর। একটা কডা জানস না দেয়ালের ও কান আছে, তাই ভালা কইরা দেইখা লইতাছি। কোনটা আবার আমার রুমে আয়সা কান লাগাইয়া বই রইছে কিনা? দরজা জানালা লাগিয়ে রুম এরকম অন্ধকার করলে কেন? অতিরিক্ত কোনো জরুরি কথা কি? অতিরিক্ত জরুরি কডা মানে কি? জরুরির উপরে যেইটা থাকবো ওইটা কইতাম তোরে। মেহেরুন নেছার এত সতর্কতা দেখে নুসরাত মনে করল সত্যি হয়তো বা কোনো জরুরি কথা আছে।
তাই মেহেরুন নেছার মুখের পানে তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, কি কথা বলো? তোর মোবাইল আনছস? নুসরাত পকেট থেকে মোবাইল বের করতে করতে বলল, হ্যাঁ এনেছি তো। মেহেরুন নেছা মুখ হাসি হাসি করে বললেন, একটা গান বাজা। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলল, কেন? মেহেরুন নেছা ব্যথিত গলায় বললেন, ইসরাতের বিয়ায় নাচ করলাম আর তুই তো উড়াইয়া নিয়া বিয়া কইরা ফালাইছ, তোর বিয়েতে নাচতে পারিনি, তাই এখন তোর বিয়া উপলক্ষে আমরা দুইজন দরজা লাগাইয়া নাচমু। নুসরাত চোখ ছোট ছোট করে বলল, বুড়ি তুমি তো দেখছি প্রচুর অ্যাডভান্স। আর এটাই তোমার জরুরি কথা? এটাই জরুরি কথা। এখন কথা কম কইয়া গান বাজা। আর যেই সেই গান বাজাবি না ডিজে গান বাজা। নুসরাত মাথা নাড়াল, সে ডিজের সং বাজাচ্ছে। নুসরাত ইউটিউবে ঢুকে প্রথমে একটা গান পেল, সেটাই প্লে করে দিল। সাউন্ড লোতে থাকা সত্ত্বেও সঙ্গের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি থাকায় আওয়াজ বেশি হলো। গানের সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ডও বাড়তে লাগলো। BLACKPINK in your area. BLACKPINK in your area. Been a bad girl, I know I am. And I am so hot, I need a fan. I don't want a boy, I need a man. Click clack bada bing bada boom. All eyes on me when I step in the room. If you don't know, better ask somebody. Watch your man hit the deck like pang pang pang. Wrong pang para para pang pang pang. Raise your glass to the roof. Like jam jam jam. Hands up, lit with a bottle full of honey. Watch your mouth when you boot to speak my name, Jenny. Dancing, the lights surrounding me, now I am done. Black to the pink. I am special now, you know, oh yes. I don't care if they look at me, I'll dance. Like dun 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 dun. Boom 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 boom. DJ, I love this song, keep playing. DJ, keep it on repeat, I am dancing. Tonight, on the floor, hold me tight. Don't you dare let me go now. BOMBAOIH. মেহেরুন নেছা নুসরাতের দিকে চোখ মুখ কুচকে তাকিয়ে থাকলেন। গান বাজানোর জন্য বলায় কিসব গান বাজাচ্ছে? নুসরাত মেয়েগুলোর ডান্স স্টেপ দেখে মেহেরুন নেছার দিকে তাকিয়ে বলল, এদের গানটা সুন্দর না? আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যাচ্ছে গানের সাথে। মেহেরুন নেছা মুখ ফুলিয়ে রাখলেন, কথা বললেন না। নুসরাত খেয়াল করে ডান্স স্টেপ দেখল। তারপর নিজে উঠে গিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঘুরাতে যাবে, তখন ঘাড়ের কাছে হাড়ির কট করে শব্দ হলো। নুসরাত ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। মেহেরুন নেছা নুসরাতের উপর বিরক্ত হয়ে পিঠে থাপ্পড় লাগালেন। কি হয়েছে, মারছ কেন? তোরে বলছি এসব তিরিং বিরিং গান বাজাইতে। তো কি বলছো? বলছি ডিজে গান বাজানোর জন্য। তো এইসবই তো ডিজে গান। দূর, এসব গানের কোনো জাত হলো? আমাদের যুগের গান বাজা। তাহলে আগে বলবে তো। দিল ই পুকারে যা মের খমকে সাহারে যা। ব্রিগে ব্রিগে হায় সামা আইজ মি হায় তু কাহান। मेरा दिल ही पुकारे जा मेरे खुम के शहर ये जा। ब्रिगे ब्रिगे हाय समा आइज मी हाय तू कहान। मेरा दिल ही पुकार आजा। तू नहीं तू ही रूठी हवा किया कारण तू नहीं तू ही रानी। মেহেরুন নেছা হাত উপরের দিকে তুলে নাচছিলেন। নুসরাত অবাক হয়ে তাকালো মেহেরুন নেছার দিকে। বুড়ি তুমি তো সেই নাচ জানো? মেহেরুন নেছা লজ্জা পেয়ে বললেন, তোর দাদা তো আমার নাচ দেখে প্রেমে পড়েছিল। নুসরাত চোখ বড় বড় করে বলল, ও বাবা রে। নুসরাত যখন নিজের রুমে আসলো, চোখ বড় বড় হয়ে গেল। তার রুমের দরজায় বড় একটা থালা ঝোলানো। কোমরে হাত দিয়ে কপাল ভাঁজ করে কিছুক্ষণ ইসরাতের রুমের দরজার দিকে তাকিয়ে নিজের রুমের দরজার কাছে গেল, যা এতদিন ধরে পরিত্যক্ত পড়েছিল। সেখানে গিয়ে ও দেখল থালা ঝোলানো। বাড়িতে যতটা খালি রুম পড়েছিল সবগুলো নুসরাত গিয়ে দেখে আসলো। সবগুলোর দরজায় বড় বড় তালা ঝোলানো। জাইনের রুমও থালা মেরে রাখা হয়েছে। নুসরাত সকাল থেকে সবকিছু মিলালো। মেহেরুন নেছার এভাবে জানালা লাগিয়ে থাকে বসানো, তারপর একের পর এক গান বাজিয়ে নাচের সব তাহলে বুড়ির প্ল্যান করেছে। ইয়া আল্লাহ, আমি বোকা বনে গেলাম। নুসরাত মাথার চুল টেনে ধরল। এই বুড়ি থাকে ও গোল খাইয়ে দিল। ইসরাতের রুমের সামনে এসে কতক্ষণ মাথা ঘষল। কি করা যায়? কোমরে হাত দিয়ে রুমের সামনে পায়চারি করতে লাগলো। কিছু ভাবতে হবে, না হলে বুড়ি থাকে আরশের রুমে ফিট করে দিবে। নুসরাতের ভাবতেই মাথা গরম হয়ে যাচ্ছে, তাকে আরশের রুমে পাঠাতে চাচ্ছে এই বুড়ি। এরকম কোনে কালে হতে দেওয়া যাবে না। নুসরাত নিজেকে বলল, মাথা চালা শালি, না হলে দুনিয়ার বাস খাওয়া খাবি। মাথা কাজ করছে না দেখে মাথায় একটা থাপ্পড় মারল।
হঠাৎ ইরহামের মুখ ভেসে উঠল নুসরাতের মুখের সামনে। হায়, সে তো ভুলে গিয়েছে ইসরাতের রুম গেলে কি হবে, ইরহামের রুম তো তারই রুম। ইরহাম মানে সে, আর সে মানেই তো ইরহাম। একজন থাকলেই হয়, আজ থেকে ওখানেই ডেরা ঢালতে হবে। নুসরাত নিজেকে বাহবা দিয়ে ইরহামের রুমের দিকে চলে গেল। যেতে যেতে নিজের প্রশংসা করল, क्या आइडिया लगा है तूने, तेरी तो जवाब नहीं होती नुसरात। ইশরাত রেস্টুরেন্টে হাফ টাইম কাজ করবে। সকাল 11টার সময় থেকে তার কাজ শুরু হবে আর রাত 8টার সময় গিয়ে তার ছুটি। ঘড়িতে 8টা বাজতেই ইশরাত নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। গলায় স্কার্ফ ভালোভাবে পেঁচাল। ক্যামেলিয়ার কাছ থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। পিছন থেকে ক্যামেলিয়া চিৎকার করে বলছে, টেক কেয়ার সুইট হার্ট, আগামীকাল আবার দেখা হচ্ছে, দেখে শুনে যেও। ইশরাত রেস্টুরেন্টের বাহিরে বের হতেই দমকা বাতাস এসে তাকে ছুঁয়ে দিল। ভিতরে হিটার অন থাকায় এত শীত বোঝা যায়নি, কিন্তু এখন ইশরাতের কাছে মনে হলো তার শরীর শিরশির করছে এই শীতে। ইশরাত বিড়বিড় করল, বাবারে কি শীত। ক্যাব বুক করে গিয়ে দাঁড়ালো। ইশরাত দেখল তার দেওয়া লোকেশনে 5 মিনিটের মধ্যে ক্যাব আসছে। ইশরাত হাত দিতে হাত ঘষল, মনে হলো হাত জমে গিয়েছে। মাথায় ভালোভাবে ওড়না প্যাচাল যাতে কানে বাতাস না লাগে। 5 মিনিট পর ক্যাব আসতেই ইশরাত ক্যাবে উঠে বসল। জাইনের অ্যাপার্টমেন্ট শহরের বাহিরে হওয়ায় কখনো কখনো ক্যাব অ্যাপার্টমেন্টের দিকে আসতে চায় না। ড্রাইভার ভিতরে যেতে মানা করে দিল। ইশরাত প্যাচাল করল না, যেতে চাইছে না, তাহলে তো আর জোর করে নিয়ে যেতে পারে না। অগত্যা গাড়ি থেকে নেমে গেল। হাত খুঁজতে খুঁজতে সামনের দিকে হেঁটে গেল। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় দেখা গেল দুটো ছেলে রাস্তার মধ্যে টাল হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে। ইশরাত যত দ্রুত সম্ভব এদের পার করতে চাইল, কিন্তু ছেলে দুটো ইশরাতকে দেখে উঠে দাঁড়ালো। ইশরাত পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু ছেলে দুটোর মধ্যে মাতালটা গিয়ে তার সামনে দাঁড়ালো। ইশরাত চুপচাপ তাকিয়ে থাকল মাতাল আর সাথের ছেলেটার দিকে। এখানে চিৎকার করে কোন লাভ নেই। আশেপাশে তাকিয়ে দেখল কোনো মানুষের ছায়া নেই, চিৎকার করলে নিজেরই ক্ষতি। ইশরাত নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। মনে মনে বলল, ডোন্ট প্যানিক, ইটস নট আ বিগ প্রবলেম। ছেলে দুটোর দিকে শান্ত চোখে তাকালো। কি চাই? মাতাল ছেলেটা ইশরাতের গালে ছুরি স্পর্শ করে বলল, অ্যাসিয়ার পাস দে ক্রিয়ার। ইশরাত বুঝল না ছেলেটা কি বলছে। ভ্রু কুঁচকে তাকালো। পাশের ছেলেটা ইশরাতের হা করে তাকিয়ে থাকতে দেখে ভাঙা ইংরেজি জোড়া লাগাতে লাগাতে বলল, ডোন্ট ট্রাই টু স্ক্রিম। ইশরাত মাথা নাড়াল। মাতাল ছেলেটা ইশরাতের গালে ছুরি ভালো করে চেপে ধরে মুখ চুমু খাওয়ার মতো করল। ইশরাত ছিটকে দূরে সরে গেল। একটুর জন্য নাইফ লেগে গাল কাটেনি। যা যা পকেট, মানিব্যাগে আর এই ব্যাগে আছে সব দিয়ে দাও। ইশরাত ছেলে দুটোর দিকে তাকালো। দুজনের মুখ বাচ্চাদের মতো। বয়স 17-18 হবে। এই বয়সে এসব করছে। পড়াশোনার বয়সের রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছ একজন আর আরেকজন রবারি করছো। তোমাদের দেখে প্রচুর কষ্ট হচ্ছে। মাতাল ছেলেটা বুঝল না ইশরাতের কথা। ছুরি ইশরাতের দিকে তাক করে বলল, পেটে ঢুকিয়ে দিব। ইশরাত মাতালের কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসল। এটা তো দেখেই বোঝা যাচ্ছে নকল নাইফ। মাতাল ছেলেটা তার বন্ধুর দিকে তাকালো। দুজন কিছু ডিসকাশন করলো নিজেদের মাঝে। মাতালটা ধুলো ধুলো অবস্থায় মোবাইল বের করে তার বন্ধুর কাছে দিল। মাতালের বন্ধু মোবাইল নিয়ে কিছুটা দূরে গেল। যাওয়ার আগে বলে, গেল দেখে রাখিস যেন পালাতে না পারে। মাতাল ছেলেটা ইশরাতের দিকে ছুরি ধরে রেখে ডেকুর তুলল। ডেকুর তোলার সাথে মুখ দিয়ে বিচ্ছিরি একটা গন্ধ বের হয়ে আসলো, যা ইশরাতের নাকে স্পর্শ করতেই মনে হলো পেট উল্টে বমি চলে আসবে। মাতালের বন্ধু ফরাসি ভাষায় কলে কথা বলতে লাগলো। ইশরাত পকেট থেকে মোবাইল বের করলো ট্রান্সলেটের জন্য। ইশরাতকে মোবাইল বের করতে দেখেও মাতাল ছেলেটা কিছু বলল না। এদিক সেদিকে চোখ টেনে টেনে তাকালো দেখে মনে হচ্ছে জ্ঞান হারাবে। এক জায়গায় দাঁড়াতে পারছে না, পরে যাবে পিড়ে যাবে অবস্থা। ইশরাত যতটুকু কথা শুনল তা ট্রান্সলেট করে তার চোখ বড় বড় হয়ে গেল। ছেলেটা বলছে, এখানে একটা মেয়ে পাওয়া গিয়েছে, দেখতে সুন্দর, বডি ফিট। আমরা আপনাদের কাছে থাকে বেচে দিব, তার বিনিময়ে আমাকে 10,000 ইউরো দিতে হবে। ওপাশের কথা শুনে গেল না, কিন্তু ছেলেটা বলল, আচ্ছা 5 মিনিট আমি ওকে আটকে রাখতে পারবো, ততক্ষণে তুমি চলে এসো। ইশরাত মাতালটার দিকে একবার তাকালো। মাতাল ছেলেটা চোখ বুজে কোনোরকম দাঁড়িয়ে আছে, আর নাইফ দিয়ে এদিক সেদিকে তাক করছে। ইশরাত সুযোগের সৎ ব্যবহার করলো, মাতাল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মাতাল রাস্তায় পরে গিয়ে চিৎকার করে উঠল। মাতালের চিৎকার শুনে মাতালের বন্ধু পিছন ফিরে ইশরাতকে পালাতে দেখে চিৎকার করে ইশরাতকে পালানোর জন্য না করল।
ফোনে লোকটাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি আসো, তোমার পাখি পালিয়ে যাচ্ছে। ফোন কেটে পকেট ঢুকাল। ইশরাত যত দ্রুত সম্ভব দৌড়ানোর চেষ্টা করল। বুঝলো এরা থাকে হাতের কাছে পেলে ছিঁড়ে খুবলে খাবে। আল্লাহ, এবারের মতো বাঁচি নাও, আর জীবনের রাতে অ্যাপার্টমেন্ট থেকে বের হব না। রাতের খাবার শেষে নুসরাত ইরহামের রুমে গেল ঘুমাতে। তখন দেখল রুম ভিতর থেকে লক করে রাখা। নুসরাত ইরহামের রুমের দরজায় বাহির থেকে ধাক্কা দিল, কিন্তু ভিতর থেকে ইরহাম কোনো সাড়া শব্দ করল না। নুসরাত কয়েকবার নক করল, কিন্তু ইরহাম দরজা খুলল না। আমি জানি তুই সজাগ শালা, দরজা খুল, নইলে তোর দরজা আজ আমি ভেঙে দিব। ইরহাম উত্তর দিল না। নুসরাতের রাগের পারদ আকাশ ছুঁল। দরজায় লাথি মারল, তবুও ইরহাম দরজা খুলল না। নুসরাত গালি দিতে যাবে, তখন দেখল হেলাল সাহেব তার দিকে তাকিয়ে আছেন। নুসরাত বোকা হেসে হেলাল সাহেবের দিকে তাকিয়ে মাথায় ওড়না দিল। এখানে কি করছো তুমি? জি না, কিছু করছি না, ইরহামের সাথে কথা বলতে এসেছি। এত রাতে কথা বলতে হবে না, যাও গিয়ে শুয়ে পড়ো। নুসরাত দাঁতে দাঁত চাপল। হেলাল সাহেবকে চলে যেতে দেখে নুসরাত ভেবে নিল আজ সে অনিকার রুমে গিয়ে ঘুমাবে। চুপচাপ চলে যেতে নিল। হেলাল সাহেব সামনের দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি এসো, আরশ পরের রুমের দরজা লাগিয়ে দিবে। নুসরাত রাগে পা দিয়ে মেঝেতে মারল। হেলাল সাহেব নুসরাতকে ধীরে ধীরে হাঁটতে দেখে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে নিয়ে গেলেন আরশের রুমের দিকে। নুসরাত মেহেরুন নেছাকে গালি দিল, এই বুড়ি সব করেছে, তাকে বসিয়ে রেখে নিজের কাজ হাসিল করে নিয়েছে। আমি ছাড় না বুড়ি তোকে। বুড়ি হলে কি হবে? এই বুড়ির মগজ এখনো কাচির মতো চলে। হেলাল সাহেব আরশের রুমের দরজায় নক করলেন। আরশ দরজা খুলে মুখের সামনে নুসরাত আর তার বাপকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। কিছু জিজ্ঞেস করার আগেই হেলাল সাহেব বললেন, আজ থেকে তোমার রুমে নুসরাত শিফট হবে। আরশ বিরক্ত হলো, তার রুমে এই ময়লাকে সে কেন রাখতে যাবে? ওর রুমে কি হয়েছে? আম্মা তালা মেরে দিয়েছে, আজ থেকে ওর রুমও এটা। নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা, তোমার কাপড়ও রাখা হয়েছে আরশের কাবার্ডে। নুসরাত জোর করে ঠোঁট দিয়ে হাসি আনল। তার মুখেও হাসার ইচ্ছে নেই। সবগুলো মিলে তাকে বাঁশ দিতে বসেছে। আরশ হেলাল সাহেবের কথা অক্ষরে অক্ষরে মানার জন্য ভদ্রতার সহিত মাথা নাড়াল। নুসরাত ইশারা দিয়ে না করার জন্য বলল, কিন্তু আরশ হ্যাঁ বলে দিল। নুসরাত মুখের বিকৃতি ঘটিয়ে গালি দিল, শালার ভদ্রতা। হেলাল সাহেব নুসরাতকে ওখানে রেখে ধীরে ধীরে হেঁটে চলে গেলেন সিঁড়ির দিকে। আরশ দরজায় এক হাত রেখে নুসরাতের দিকে ঝুঁকে তাকালো। আরশ দরজায় এক হাতে ভর দিয়ে দাঁড়ানোর জন্য রুমের ঢুকার জন্য দরজার পাশে ছিটে ফুটো জায়গা থাকলো না। নুসরাতের দিকে ভ্রু তুলে বলল, কি? নুসরাতও বলল, কি? আমার রুমে কি? নিজের রুমে যা। নুসরাত চিৎকার করে হেলাল সাহেবকে ডাকতে গেল। আরশ মুখ চেপে ধরল, সতর্ক গলায় বলল, চুপ, আওয়াজ ভিতরে, বাহিরে যেন না বের হয়। পরে মেঝেতে শুয়াব, বিছানায় জায়গা পাবি না। নুসরাত আরশের হাত নিজের মুখ থেকে টেনে ছোটাল। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে মরে যাবে। জোরে শ্বাস ফেলল। আরশের দিকে রুষ্ট নয়নে তাকিয়ে বলল, মেরে ফেলবেন নাকি? আরশ ওই কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, নবম শ্রেণীতে কোন বিভাগের ছাত্রী ছিলি? নুসরাত ভ্রু বাঁকিয়ে বলল, কেন? আপনি কি করবেন আমি কোন বিভাগের ছাত্রী ছিলাম সেটা জেনে? বলতে বলেছি বলবি, এত কেন লাগিয়ে রেখেছিস কেন? নুসরাত নিজের রাগ নিজের ভিতর চেপে রেখে কোনো রকমে বলল, বিজ্ঞান। তোর মতো গাধি বিজ্ঞানে বিভাগে ছিল। হায় আল্লাহ, তুই পাস করলি কিভাবে? নুসরাত কথা বলল না। কথা বললেই এখন মুখ দিয়ে যাতে বের হয়ে আসবে, যে কোনো মুহূর্তে গালি দিতে পারে। তাই নিজেকে বলল, কন্ট্রোল নুসরাত, কন্ট্রোল। আচ্ছা, তোকে আমি আজ রাতে আমার রুমে থাকতে দেব, তার জন্য একটা কন্ডিশন পূরণ করতে হবে। নুসরাত বিরক্ত হয়ে বলল, কি কন্ডিশন? একটা সূত্র বলতে হবে। নুসরাত টেনে শ্বাস ফেলে বলল, কোন সূত্র বলতে হবে? নিউটনের দ্বিতীয় সূত্র বল। নুসরাত রাগে তিক্ত বিরক্ত হয়ে বলল, মানুষ বিয়ের দিন রাতে নিউটনের দ্বিতীয় সূত্র ধরে, মানুষ না ধরলে আমি ধরি। নিউটনের সূত্র বলতে পারলে আজ এই রুমে জায়গা পাবি, না হলে পাবি না। আর কিসের বিয়ের রাত? আমাদের বিয়ের আজ 2 দিন হয়ে গিয়েছে, আর তোর কাছে মনে হচ্ছে আজ বিয়ের রাত? কিছু খেয়েছিস নাকি? নুসরাত বিড়বিড় করে বলল, আপনি মানুষের কাতারে পড়েন। কি বলছিস? কিছু না, তাড়াতাড়ি সূত্র বল। নুসরাত দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করল। আরশের মাথায় চুলগুলো ছিঁড়ে ফেলতে পারলে ভালো লাগতো তার। একটা সূত্র বলতে এত সময় লাগে? তাড়াতাড়ি বল। F=m/a। নুসরাত সূত্র বলা শেষ হতেই হেলাল সাহেব নিচতলা থেকে চিৎকার করে বললেন,
দুজন এখনো দাঁড়িয়ে আছো কেন? ঘুমাতে যাও, পরে ঘুম থেকে উঠতে লেট হবে। আশকে দরজার সামনে থেকে নড়তে না দেখে ধাক্কা দিয়ে সরিয়ে নুসরাত গিয়ে বিছানা শুয়ে পড়ল। আরশ দরজা লক করে এসে নুসরাতের পা ধরে টেনে ধরল। নুসরাত চিৎকার করে বলল, এই মিয়া, পা ধরে টানাটানি করছেন কেন? আবহাওয়া অত্যাধিক ঠান্ডা। দূর থেকে পানির কলকল শব্দ ভেসে আসছে। সমুদ্র এত দূরে হওয়া সত্ত্বেও পানির শব্দ ভেসে আসছে, কারণ সবকিছু আজ নিস্তব্ধ হয়ে আছে বলে। একটা পোকার কি ঝিঝি পোকার ঝিঝি ডাকার শব্দ শোনা যাচ্ছে না। মৃদু বাতাস বইছে। আশপাশ থেকে মানুষের কি কোনো কুকুরের নচরের শব্দ নেই। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো ধীরে ধীরে কমে যাচ্ছে। বড় বড় ওক গাছগুলো দানবের মতো নিজের ডাল পাতা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, যা রাতের বেলা দেখতে কারোর কাছে মর্মন্তিক আর কারোর কাছে ভয়ানক মনে হয়। পরিত্যক্ত ব্লিডিং যা লতা পাতায় চারিদিক থেকে ঘুরে আছে। ব্লিডিং দেখে মনে হচ্ছে 7-8 বছর ধরে বন্ধ পড়ে আছে। ফ্রান্সে অহরহ এরকম পরিত্যক্ত ব্লিডিং পড়ে আছে। এই সব ব্লিডিং কেউ থাকে না, কিন্তু কখনো কখনো বড় বড় জঙ্গি মাস্তানরা এখানে এসে নিজেদের আস্তানা খাড়ে। যান বাঁচানোর সাথে ইশরাত দৌড়ে পরিত্যক্ত ব্লিডিং এর ভিতর ঢুকে গেল। এতক্ষণ ধরে দৌড়ানোর জন্য ইশরাত জোরে জোরে শ্বাস নিতে শুরু করল। নিজেকে শান্ত করার চেষ্টা করল। অন্ধকারের সামনে কিছু দেখা গেল না। সামনে পা বাড়াতেই পাথরের টুকরোর সাথে পা ভেজে পড়ে গেল। হাতে সূক্ষ্ম ব্যথায় আউট বলে উঠল। উঠে বসতে গিয়ে স্লিপ হয়ে আবার ওই জায়গায় গিয়ে উল্টে পড়ল। নাক আর কপালে সরু কিছুতে লাগলো। ইশরাত হাতে ভর দিয়ে উঠতে নিয়ে পাথরের ধারালো প্রান্ত হাতে লেগে হাতের তালু ছেঁচে গেল। ইশরাত উঠে বসে কপালে যেখানে ব্যথা লেগেছিল সেখানে হাত দিল। কপালে হাত স্পর্শ করতেই হাতের আঙুলগুলো আটালো হয়ে গেল। ইশরাত উঠে বসতেই দেখল টর্চের মৃদু আলো ব্লিডিং এর সামনের রাস্তা দিয়ে ধরে রাখা হয়েছে। ইশরাত কোনোরকম উঠে দাঁড়িয়ে ওই জায়গা থেকে সরতে যাবে, বর্ষর পাথরের সাথে পা ভেজে উল্টে গিয়ে টাইলসের ভাঙা আস্তরণে পড়ল। পড়তেই ধপ করে শব্দ হলো। ছেলেগুলো ইশরাতের উদ্দেশ্যে বলল যেখানে আছে সেখানে থেকে বের হয়ে আসার জন্য। তারা পেলে ইশরাতকে পিস পিস করে কাটবে, তাদের এত হয়রানি করার জন্য। তাই ভালোই ভালোই বের হয়ে আসার জন্য। টাইলসের আস্তরণে পরে হাতের কনুইয়ে আর পায়ের গোড়ালির হাঁটিতে ব্যথা পেল। মুখ দিয়ে অস্ফুট স্বরের শব্দ বের হয়ে আসলো। টর্চের আলো এদিক দিয়ে পড়তেই ইশরাত নিজের মুখ চেপে ধরল। শ্বাস বন্ধ করে বসে রইল। ইশরাতের কাছে মনে হলো নিজের শ্বাস নেওয়ার শব্দ জোরে হচ্ছে। এই শান্ত পরিবেশ অশান্ত করে 2-3 জোড়া পায়ের দৌড়ে যাওয়ার শব্দ শোনা গেল সামনের দিকে। ইশরাত মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। হে, কোন বিপদে পড়ল সে! কিছুক্ষণ পর ইশরাত ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। পায়ের গোড়ালির কাছের হাড্ডি মট করে উঠল। মুখ দিয়ে আওয়াজ বের হওয়ার আগে ইশরাত নিজের মুখ চেপে ধরল। পা টেনে টেনে সামনের দিকে গেল। রাস্তা ভালোভাবে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। রাস্তা খালি দেখে অ্যাপার্টমেন্টের দিকে দৌড়াল। পায়ের সূক্ষ্ম ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ল। ইশরাত পায়ের ব্যথা উপেক্ষা করে ও দৌড়াল। পা ঠিক হবে, কিন্তু সম্মান গেলে সেটা আর ফিরে আসবে না। আগে সম্মান বাঁচানো ফরজ। হেই লেডি, স্টপ! ইশরাত পিছন ফিরে মাতাল আর তার বন্ধুদের দেখে আরো জোরে দৌড় লাগালো। পায়ের ব্যথায় ইচ্ছে করছে রাস্তায় শুয়ে পড়তে, কিন্তু ইশরাত ব্যথা যুক্ত পা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ানোর চেষ্টা করল। নিজেকে নিজে বলল, আর একটু হাঁটলে অ্যাপার্টমেন্ট। একটু কষ্ট কর আজ, হাঁপিয়ে যাস না। ইউ ক্যান ডু ইট ইশরাত, ইউ ক্যান ডু ইট। ইশরাত পায়ের ব্যথায় পা মুচড়ে পড়ে গেল। পিছন ফিরে দেখল আর 4 পা বাড়ালে মাতালগুলো তাকে ধরে ফেলবে। ব্যথা যুক্ত পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। সামনে তাকাতেই চোখের সামনে নিজের অ্যাপার্টমেন্ট ভেসে উঠল। ইশরাত অ্যাপার্টমেন্টের 10 হাত দূর থেকে চিৎকার করতে করতে আসলো, ওপেন দ্য গেট, ওপেন দ্য গেট। দারোয়ান গেট খুলে দিল। ইশরাত দৌড়ে গিয়ে গেটের ভিতর ঢুকে গেল। ছেলেগুলো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল অ্যাপার্টমেন্টের গেটের দিকে। ইশরাতকে গালি দিল, শালি মাদার ফাকার বিচ! তোকে হাতের কাছে পেয়ে নেই, দেখবি কি করি। এত হয়রান করার জন্য হলেও তোকে শাস্তি দিব, ফাকিং বিচ গার্ল! নুসরাত আরশের কাছ থেকে নিজের পা ছাড়ানোর জন্য আরশের হাতে থাপ্পড় মারল। আরশ পা ছাড়তে না দেখে নুসরাত নিজের পা দিয়ে আরশের পেটে লাথি মারতে গেল। আরশ নুসরাতের 2 পা ধরে নিজের হাতের মধ্যে আটকে রাখল। কি ভাই, পা ধরে আছেন কেন? মাফ চাইতে এসেছেন? আচ্ছা, মাফ করে দিলাম, এবার পা ছাড়ুন ভাই। আরশ নুসরাতের পা না ছেড়ে বিছানার মাঝখান থেকে টেনে নিচের দিকে নিয়ে আসলো। নুসরাত আরশের হাত থেকে পা ছাড়ানোর জন্য বিছানার চাদর 2 হাত দিয়ে চেপে ধরল।
আরশের পা ধরে টানা টানিতে নুসরাতের প্যান্ট পায়ের গোড়ালি থেকে কিছুটা উপরে উঠে গেল। নুসরাত এক হাত দিয়ে প্যান্ট নিচের দিকে ঠেলে নামাতে নামাতে বলল, আরে ভাইনা বললে বুঝবো কিভাবে? পা ছাড়ুন, পা কি ছুটিয়ে হাতে নিয়ে নিবেন? এসব জন্তু জানোয়ারের ভাষা আমি বুঝি না, বাংলা ভাষায় বলেন। আরশ গম্ভীর গলায় বলল, বিছানা থেকে নেমে নিচে আয়। নুসরাত নিজের পা আরশের হাত থেকে ছুটানোর চেষ্টা করে বলল, আরে ভাই এই শীতের মধ্যে আমি মেঝেতে ঘুমাতে পারবো না। আপনার ইচ্ছে হলে নিচে ঘুমান, আমি বিছানা ছেড়ে কোথাও যাব না। এই খাচ্চরের বাচ্চা। নুসরাত ফোন কাটল আরশের কথায়। মাথা দুদিকে নাড়িয়ে বলল, বাপ তুলে গালি দিলে আমি ছেড়ে কথা বলবো না। আপনার 14 গোষ্ঠী তুলেও আমি গালি দিব। আরশ সে কথার উত্তর না দিয়ে বলল, এই গাতি তোর পায়ের নিচ দেখেছিস? সারাদিন খালি পায়ে হাঁটলে পায়ের নিচ তো এরকমই থাকবে। জুতো পরিস না কেন? এই একদম বেশি কথা বলবেন না। জুতো কিনে দেয় আমায়, যে জুতো পরব। এই বাড়ির মধ্যে সবথেকে বড় গরিব হলাম আমি, এক জোড়া জুতো ছাড়া আর নেই, এজন্য তো খালি পায়ে হাঁটি। যা পা ধুয়ে আয়। নুসরাত নিজের পা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে চোখ বুজে শুয়ে থাকল। সে এখন বিছানা থেকে উঠবে, হেঁটে ওয়াশরুমে যাবে, পা ধুয়ে এসে পা মুছতে হবে, তারপর লাইট বন্ধ করে আবার এসে বিছানাতে ঘুমাতে হবে। নুসরাতের ভাবতেই মাথা চক্কর মেরে উঠল। বাপরে বাপ, এত কাজ কে করবে? তার বাপের জন্মে এত কাজ সে করেনি। নিজ মনে বলল, আমি তো পারবো না। তার চেয়ে ভালো চোখ বুজে মরার মতো পড়ে থাকা বিছানার মধ্যে। আরশ পায়ে ধরে টানল, নুসরাত তবুও নড়ল না। আজ পা ছুটে গেলেও সে নড়বে না। আরশ নুসরাতকে টানতে টানতে নড়াতে পারল না। নুসরাত বিছানায় সবশক্তি ছেড়ে দিয়ে শুয়ে আছে। আরশ নিজের উপর বিরক্ত হলো। সে ময়লার বস্তাকে বলছে ময়লা পরিষ্কার করার জন্য, যে নিজেই ময়লার সাথে নিয়ে ঘুরে সে আবার করবে পায়ের নিচের ময়লা পরিষ্কার। হাসালি আরশ। আরশ নুসরাতকে খাটতারার মতো পড়ে থাকতে দেখে লাইট বন্ধ করে হালকা আলোর লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ল। দরজা লক করেছিল তা আবার খুলে আসলো। আরশ এসে এক প্রান্তে শুয়ে পড়ল। দুজন দুই কোণায় শোয়, দুজনের মাঝে ইয়া বড় জায়গা রইল, যেখানে আরশের মতো আরো দুজন ব্যক্তির অনায়াসে শোয়ার জন্য জায়গা হয়ে যাবে। রাত 2টো কি 2:30। নুসরাতের কাছে মনে হলো দুনিয়ার সব থেকে ভারী বস্তু তার উপর রেখে দেওয়া হয়েছে। ঘুমের মধ্যে টেলে সরিয়ে দিল বস্তুটিকে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই বস্তু এসে নিজের দুহাত আর দুপা দিয়ে পেঁচিয়ে ধরল নুসরাতকে। নুসরাত নিজের সর্বশক্তি দিয়ে চোখ বুজে রেখে বস্তুটিকে সরাতে চাইল, কিন্তু সরাতে পারল না। বস্তুটিকে যত সরানোর চেষ্টা করা হচ্ছে সে তত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে। নুসরাত এক চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। সে আসলে কোথায় সেটা বুঝতেই 2 মিনিট সময় লেগে গেল। নিজের পায়ের আর পেটের উপর ভারী বস্তুর অস্তিত্ব পেয়ে নুসরাত সেদিকে তাকালো। আরশের এরকম তার উপর হাত পা মেলে আরাম করে শোয়া নুসরাতের সহ্য হলো না। তাকে ঘুমাতে দেয়নি, সে কেন ঘুমাতে দিবে? আরশের হাত সরিয়ে দিল নুসরাত। আরশ আবার হাত এনে নুসরাতের কপালের উপর রাখল। নুসরাতের রাগের পারদ হাই হলো। রাগে আরশের গালে ঠাস করে থাপ্পড় বসাল। আরশ এক লাফে ঘুম থেকে উঠে টেবিল ল্যাম্প জ্বালালো। নুসরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুঝতে চাইল কি হয়েছে। গালে জ্বলন অনুভব করে হাতের তালু স্পর্শ করল সেখানে। নুসরাতের দিকে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে জিজ্ঞেস করল, রাত বিরেতে থাপ্পড় মারছিস কেন? একজন ঘুমন্ত ব্যক্তিকে মারতে তোর মোটেও দ্বিধাবোধ হলো না? না, মোটেও দ্বিধাবোধ হয়নি। এরকম মহিষের মতো পা হাত কোথায় তুলে ঘুমালে থাপ্পড় তো খাবেন। আর আপনার জায়গা ছেড়ে আমার জায়গা আসলেন কেন? তুই কাকে মহিষ বলছিস? নুসরাতের নির্বিকার জবাব, আপনাকে। আরশ নুসরাতের গাল চেপে ধরল। নুসরাত 2 হাত দিয়ে গাল থেকে হাত সরানোর চেষ্টা করল। আরশ নিজের এক হাত দিয়ে নুসরাতের হাত চেপে ধরে রাখল। এটা আমার রুম, আমার বিছানা, আমি যেখানে ইচ্ছা ঘুমাবো। তুই উড়ে এসে জুড়ে বসেছিস, এখন আবার আমাকে মহিষও বলছিস? বাহ বাহ। নুসরাতের মনে হলো দাঁত ভেঙে যাবে। আজকে গাল থেকে হাত সরানোর কোনো লক্ষণ না দেখে নুসরাত আরশের গালে কামড় মেরে ধরল। কামড় না মারলে তার গাল ফেটে আরশের হাত মুখে ঢুকে যাবে। আরশ চিৎকার করে নুসরাতের গালে থাপ্পড় মারল। নুসরাত থাপ্পড় খেয়ে গাল ছেড়ে দিল। আরশের দিকে লাল চোখ তাকিয়ে তাকল। আরেকটা থাপ্পড় পড়ল নুসরাতের হালকা ফোলা গালে। নুসরাত নিজেকে স্বাভাবিক করার জন্য শ্বাস নিল। দাঁত ভেঙে যায়নি, এটাই বড় কথা। আরশ তার দিকে তাকাতে দেখে বা হাত দিয়ে আরশের যে গালে কামড় মেরেছিল সেই গালে থাপ্পড় মারল। আরশ নুসরাতের থুতনি চেপে ধরল।
নুসরাতের মনে হলো দাঁতগুলো মটমট করে সব ভেঙে যাবে। এই বয়সে সে বুড়ি হয়ে যাবে এই আরশের জন্য। আরশের হাত থেকে নিজের থুতনি ছুটাতে না পেরে আরশের কপালে পড়ে থাকা চুল দু হাত দিয়ে চেপে ধরল। আরশ নুসরাতের থুতনি ছেড়ে গালে বল প্রয়োগ করে চেপে ধরল। নুসরাত আরশকে গালে এত জোরে চেপে ধরতে দেখে পা দিয়ে আরশের পেটে লাথ মারল। আরশ নুসরাতের থেকে কম যায় না। নুসরাতের গালে কামড় মেরে ধরল। নুসরাত আরশকে ছুটাতে চাইল, আরশ ছাড়ল না। নুসরাত পিঠে, ঘাড়ে থাপ্পড় মারতে লাগল। আরশ থাপ্পড় খেয়ে ছাড়ল না। নুসরাত আরশের গালে দু হাতের নখ বসিয়ে দিল। আরশ নুসরাতের গালে দাঁত বসিয়ে তারপর ছাড়ল। নুসরাত রাগে আরশের গালে থাপ্পড় মেরে বসল। আরশ এক হাত দিয়ে নুসরাতের দু হাত আর আরেক হাত দিয়ে দু পা একসাথে চেপে ধরল। নুসরাত বসা থেকে দাঁড়ানোর চেষ্টা করল। আরশের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইল, আরশ ছাড়ল না। নুসরাতকে চেপে ধরে রেখে গলার খাঁজে দাঁত বসাল। নুসরাত ছটফট করল আরশকে ছোটানোর জন্য, আরশ ছাড়ল না। নুসরাতকে নড়াচড়া করতে দেখে পা ছেড়ে দিয়ে ওই হাত দিয়ে মাথা চেপে ধরে রাখল। নিজের সুবিধা মতো কামড় মেরে সরে আসল। নুসরাত সমান সমান করার জন্য আরশের চুল চেপে ধরল। আরশ এবার নুসরাতের চুল ছাড়ল না। সেও চেপে ধরল। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন হেলাল সাহেব, নাসির সাহেব, ইরহাম নাজমিন বেগম আর লিপি বেগম। নুসরাত আর আরশ দরজার সামনে নিজের বাপ মা চাচাকে দেখে তাকিয়ে বোকা হাসল। দুজন দুজনের দিকে তাকিয়ে দেখল চুল চেপে ধরে দুজন বসে আছে। নুসরাতের চুল থেকে হাত সরিয়ে এনে ছিটকে দূরে সরে গেল আরশ। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে বোকা হাসল, হাহা করে। হেলাল সাহেব গম্ভীর গলায় বললেন, বাড়ি ভেঙে ফেলবে নাকি? এই রাতের বেলায় তোমাদের দুজনের ধুম ধারাক্কা শুনে আমাদের যে সমস্যা হবে সেটা ভেবে তো আস্তে ধীরে মারামারি করতে পারো। তোমরা তো জঙ্গলি বোঝালাম, তাই তোমাদের ঘুম নেই, কিন্তু আমরা মানুষ, আমাদের তো রাতে একবার হলে ঘুমাতে হবে। এই রাতের বেলা আবার ঝগড়া বাঁধিয়েছ কেন? কুকুর বিড়ালের মতো না ঘুমিয়ে কুকুরের কামড়া কামড়ি করছ কেন? সারাদিন তো কুকুরের কামড়া কামড়ি করতে দেখা যায়, এখন থেকে মনে হচ্ছে রাতেও দেখা যাবে। নুসরাত আরশের কাঁধে খুশি মেরে বলল, সব দোষ ভাইয়ার। আশমুখের বিকৃতি ঘটিয়ে ভেঙান নুসরাতকে। সব দোষ ভাইয়ার বললেই হলো সব দোষ ওর। লিপি বেগম হাত থাপ্পড়ের মতো করে দেখালেন, আর একটা কথা বললে তার গালে পড়বে থাপ্পড়গুলো। আরশ চল ঝুলিয়ে বসে রইল। নুসরাত নাজমিন বেগমের দিকে তাকাবেন না করে তাকালো। তাকিয়ে দেখল নাজমিন বেগম ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন। দেখে মনে হচ্ছে একা পেলে আজ আর আস্ত রাখবেন না, বিনা ভেজে কাঁচা গিলে খেয়ে ফেলবেন। ইশরাত কোনোরকম এলিভেটরের ভিতরে দাঁড়িয়ে রইল। শরীর ছেড়ে দিচ্ছে। নিজেকে বলল, আর একটু অপেক্ষা কর, এই তো আর 2 মিনিট রুমে গিয়ে শান্তির ঘুম দিব। এলিভেটর 7 তলায় এসে খুলে যেতেই ইশরাত পা টেনে টেনে এগিয়ে গেল নিজের ফ্ল্যাটের সামনে। পিন মারার আগেই ওপাশ থেকে দরজা খুলে গেল। ইশরাতের এই অবস্থা দেখে দরজার ওপাশের মানুষটা কি আঁতকে উঠল। হয়তোবা একটু আঁতকে উঠল, ঠিক বুঝে গেল না। মুখ তো সবসময়ের মতো গম্ভীর হয়ে আছে। তীব্র আলোক রশ্মি চোখের উপর পড়তেই ইশরাত কপালে ভাঁজ ফেলে চোখ মেলে তাকালো। নিভু নিভু চোখে একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করল। ধীরে ধীরে যখন সবকিছু মনে হতে লাগলো চোখ খুলে আবার তাকালো। নিজেকে ড্রয়িং রুমে সোফায় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো বটে। হাতে ভর দিয়ে সোফাতে বসতে যাবে, চিনচিন ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ল। না চাওয়া সত্ত্বেও মুখ দিয়ে বের হয়ে আসলো ব্যথাতুর শব্দ। জাইন কিচেন থেকে পানি গরম হাতে নিয়ে ফিরে আসলো। ইশরাতকে মুখ চোখ কুঁচকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? ইশরাত কথা বলল না। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে তার। কথা বলতে মনে হচ্ছে শক্তি ওয়েস্ট হবে। জাইন উত্তর দিতে না দেখে উঠে গিয়ে নিজের রুম থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। ইশরাতের হাত টেনে নিয়ে তুলো দিয়ে ময়লা রক্ত পরিষ্কার করল। তুলোয় সাফলন লাগিয়ে ইশরাতের হাতের ক্ষত স্থানে স্পর্শ করল। ইশরাতের হাতে স্পর্শ করতেই সাফলনের জন্য জ্বালা করে উঠল। ইশরাত দাঁত খিচে বসে রইল। জাইন কপালের পাশের ক্ষততে ধীরে ধীরে সাফলন লাগিয়ে জায়গা পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল। জাইন ইশরাতকে জিজ্ঞেস করল, আর কোথাও ব্যথা পেয়েছ? ইশরাত মাথা নাড়িয়ে না করল। জাইন ইশরাতের কথা বিশ্বাস না করে কোটের উপর থেকে হাতে চাপ দিল। চাপ দিয়ে উপরের দিকে উঠে কনুইয়ে চাপ দিতেই ইশরাত ব্যথায় আম্মু বলে চিৎকার করে উঠল। আম সরি, বেশি ব্যথা পেয়েছ, আমি বুঝিনি। আর ইউ ওকে? ইশরাত দাঁতে দাঁত চেপে মাথা নাড়াল। জাইন ইশরাতের হাতের তালু থেকে শুরু করে কনুই পর্যন্ত ক্রেপ পট্টি বেঁধে দিল।
পায়ের নোকের দিকে তাকিয়ে আঁতকে উঠল জাইন। পায়ে কি হয়েছে? নোকের এই অবস্থা কেন? ইশরাত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আগের তুলনায় মুখ আরেকটু বেশি গম্ভীর হয়ে গিয়েছে। জাইন ইশরাতের পায়ের গোড়ালিতে ধরে মোচড় মারল। ইশরাত পায়ের ব্যথায় চোখ মুখ খিচে আব্বু বলে ডুকরে কেঁদে উঠল। আরে আরে কান্না করছো কেন? কান্না করো না, পায়ের ব্যথা কমে যাবে। পায়ের হাড্ডি মুচকে গেলে ঠিক হয়ে যাবে। ইশরাত কান্না গিলে নিতে চাইল, কিন্তু পায়ের ব্যথা আর হাতের চিনচিনে ব্যথা সময়ের সাথে মনে হলো বৃদ্ধি পাচ্ছে। জাইন ইশরাতের পায়ে ক্রেপ পট্টি বেঁধে দিতে দিতে জিজ্ঞেস করলো, আবার পায়ে কি হয়েছে? নোকের এই অবস্থা কেন? ইশরাত গম্ভীর গলায় বলল, নখ পড়ে গিয়েছে। কিভাবে? ইশরাত থমথমে গলায় বলল, সাইকেলের চেইনে ঢুকে। জাইনের মাথায় হঠাৎ আসলো এটা তো সে খুঁটিয়েছিল। ইশরাতের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, এত বছরে নখ ওঠেনি। ইশরাতের সোজা সাপটা উত্তর, মরে গেছে। জাইন করুণ চোখে তাকিয়ে রইল ইশরাতের দিকে। নিজের উপর নিজেরই রাগ হলো। মেয়েটার নোকের এই হাল সে করেছে। ইশরাত উঠে দাঁড়ালো, পা টেনে টেনে নিয়ে রুমে গেল। জাইন ইশরাতের পায়ের দিকে করুণ চোখে তাকালো। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হলো। নুসরাত আরশের চুলে ধরে টান দিয়ে বলল, ভাইয়া আমাকে একটা বেশি মেরেছে, তাই সমান সমান করে নিলাম। এবার মনে হচ্ছে সমান সমান হয়েছে। নাজমিন বেগম বললেন। নুসরাত হাত ভেঙে দিব। স্বামীর উপর হাত তুল। তোমার সাহস দেখছি দিন দিন বাড়ছে। আরশ নাজমিন বেগমকে উৎসাহ দিয়ে বলল, চাচি দু একটা থাপ্পড় মেরে বোঝান। স্বামী হলো পিঠার সমান মুম। নুসরাত ভ্রু উঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলেন, স্বামী কিসের সমান? আরশ চুরের মতো মুখ লুকাল। নুসরাত চেপে ধরল বলার জন্য। আরশ আমতা আমতা করতে লাগলো, হয়েছে আর যেন একটা আওয়াজ তোমাদের রুমের বাহিরে না যায়। স্বামী স্ত্রী মিলে যা ইচ্ছে করো। নিজেদের রুম ভেঙে ফেল, কিন্তু আল্লাহর ওয়াস্তে আমাদের ঘুমাতে দেও। হেলাল সাহেব বের হয়ে গেলেন। নাসির সাহেব ভাইয়ের পিছন পিছন গেলেন। নাজমিন বেগম ভাসুরকে বের হতে দেখে হাত উপরে তুলে নুসরাতের দিকে আসলেন। নুসরাত লাফ মেরে গিয়ে আরশের পিছনে লুকাল। আর যদি বেয়াদবি করতে দেখি তাহলে থাপড়ে গাল মুখ বন্ধ করে দিব। আম্মা থাপড়ে মুখ কিভাবে বন্ধ করবে? দেখবি তুই। না না দেখব না। নাজমিন বেগম আর লিপি বেগম বের হয়ে গেলেন। নুসরাত আরশের পিছন থেকে উকি ঝুঁকি মেরে দেখল মাকে বের হতে। আরশ পিছন ফিরে নুসরাতের দিকে তাকালো। নুসরাতও তাকালো। দুজন দুজনের দিকে রাগী দৃষ্টি দিয়ে গিয়ে শুয়ে পড়ল। আরশ টেবিল ল্যাম্প হাত বাড়িয়ে অফ করে দিল। নুসরাত বালিশের দিকে মুখ দিয়ে পরে ঘুমাচ্ছে। আরশ শাওয়ার নিয়ে এসে নুসরাতকে ঘুমাতে দেখে জ্বালালো না। একবার ভাবলো জ্বালাবে, পরে ভাবলো ঘুমাচ্ছে যখন ঘুমাক, এখন আর জ্বালাবে না। আরশের রুম পরিপাটি করে রাখা। নিজে যেমন পরিষ্কার থাকে তার রুমও সেরকম পরিষ্কার থাকে। কিন্তু নুসরাত আরশের উল্টো, আরশ যেখানে পরিপাটি থাকে নুসরাত সেখানে অগোছালো হয়ে ঘুরে বেড়ায়। যেখানে খায় সেখানে ফেলে দেয়। কাবার্ড খুলে কালো রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট ইন করে পরে নিল। হাতে কোট নিয়ে রুম লক করে বের হয়ে গেল। আরশ যেতেই নুসরাত আর রমরা ভেঙে উঠে বসল। আরশের ওয়াশরুমে ঢুকে সব চোখ দিয়ে স্ক্যান করল। আরশের বাথরুমে দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবল। সব জিনিস দু হাত ভরে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ইরহামের রুমে গিয়ে ইরহামকে দেখালো। কিনবি? ইরহাম জিনিসগুলো নাড়িয়ে চাড়িয়ে জিজ্ঞেস করলো, তুই কোথায় পেলি এত দামি দামি ছেলেদের জিনিস? পেয়েছি। এবার বল কত টাকা দিবি? উমম, দাম তো এগুলোর অনেক বেশি, তুই কত টাকা দিয়ে সেল করবি সেটা বল। মাত্র 2000 টাকা। আচ্ছা দিচ্ছি, কিন্তু খচ্চরনি তুই দাঁত ব্রাশ করিসনি? না। ছিহ, মুখ না ধুয়ে রুম থেকে বের হয়ে আসলি? ছিহ ছিহ। নুসরাত ইরহামের কাছে আরশের জেল, শেভিং ক্রিম, ফেস ক্রিম, সিরাম সব বেচে দিল। 2000 টাকা প্যান্টের পকেট ঢুকিয়ে গান গাইতে গাইতে রুমে আসলো। আরশের কাবার্ড খুলে নুসরাতের চোখ মনে হয় খুলে হাতে চলে আসলো। কাপড়ে ভর্তি কাবার্ড। নুসরাত আরশের কাবার্ডের ভিতর থেকে সব কাপড় বের করে বিছানায় রাখল। জিন্স, ব্যাগি প্যান্ট, কার্গো প্যান্ট, শর্টস, 3/4, গ্যাবার্ডিন সব ধরনের প্যান্ট আছে। শার্টের ওখানে পেল ওভার সাইজ টি শার্ট, ওভার সাইজড গেঞ্জি, শার্ট। নুসরাত সব হাতে নিয়ে নিয়ে দেখল। সব তো তারই প্রয়োজনীয় জিনিস। এসব তার কাজে আসবে। নুসরাতের চেক করার মাঝে ইরহাম এসে নুসরাতকে কাপড় বের করে দেখতে পেল। জিজ্ঞেস করল, এসব দিয়ে কি করবি তুই? দেখ ইরহাম, সব আমার টাইপ কাপড়। এইগুলা এখন থেকে সব আমার। আমি গরিব, কোন কাপড় নাই, আর এই বেডার দেখ কাবার্ড ভর্তি কাপড়ের কালেকশন। আমি এখান থেকে কিছু নিতে পারি?
তুই তো মেরি জানের জিগার দোস্ত, যা ইচ্ছে তাই নেয়। ইরহাম নুসরাতের কথা শুনে আরশের কাপড়ের কাবার থেকে ইচ্ছে মতো কাপড় নিয়ে নিল। নুসরাত, তোর রুমে তো তালা দেওয়ার, রাখবি কই কাপড় তুই? আরে চিল ব্রো, তোর কাবার্ডে রাখবো। নুসরাত আর ইরহাম মিলে আরশের কাবার্ড খালি করে কাপড় নিয়ে চলে গেল। সব কাপড় ইরহামের কাবার্ডে দলা পাকিয়ে রেখে দিল। দুজন কাপড়গুলো রেখে হাত ছাড়ল। এই ভাইয়া কি পরবে? আমরা তো সব কাপড় নিয়ে চলে আসছি। আছে আমার কাছে আইডিয়া। কি? নুসরাত ইরহামের কানে কানে কিছু বলল। ইরহাম মাথা নাড়াল। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে হাই ফাই করে হেসে উঠল। ইশরাত এক ঘুম দিয়ে রাত 2টোর দিকে ঘুম থেকে উঠল। মেঝেতে পা রাখতেই চিনচিন করে উঠল। কোনোরকম রুম থেকে পা টেনে টেনে বের হয়ে আসলো। ড্রয়িং রুম অন্ধকারে ডুবে আছে। অন্ধকারের মধ্যে হালকা আলোক রশ্মির ছটা সোফার উপর রাখা যান্ত্রিক ডিভাইস থেকে আসছে। জাইন ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো ইশরাতের দিকে। ইশরাত একবার জাইনের দিকে তাকিয়ে কিচেনে যেতে নিবে জাইন সুইচ বোর্ডে চাপ দিয়ে লাইট অন করে নিল। থমথমে গলায় বলল, এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। পায়ে ভর পড়লে ব্যথা কমবে না, আরো বাড়বে। জাইন দিয়ে খাবার নিয়ে আসলো। খিচুড়ি আর ডিম করেছে। ইশরাতের মুখে চামচ তুলে খাইয়ে দিতে যাবে ইশরাত বলল, আমি অতটা ও ফুটবল নই যে আপনাকে আমায় খাইয়ে দিতে হবে। ধন্যবাদ কনসার্নের জন্য, আমি নিজে খেয়ে নিতে পারবো। জাইন সোফার উপর প্লেট রেখে ল্যাপটপ কোলে নিয়ে বসে গেল। ইশরাত খাবার শেষ করতেই জাইন এসে প্লেট নিয়ে পানি এনে দিল। পানি 2 চুমুক খেয়ে উঠে ইশরাত রুমে চলে গেল। জাইন ইশরাতের দিকে তাকিয়ে তাকল নির্বিশেষ চোখে। তার নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। তার জন্য মেয়েটার পায়ের নখ উপরে গিয়েছে। জাইনের চোখের সামনে আবার ইশরাতের পা ভেসে উঠল। সে মাথা ঝাড়া দিল যাতে আর মনে না আসে। আরশ রাত 10টার দিকে বাসায় আসলো। রুমে গিয়ে নুসরাতকে একবার খুঁজল কিন্তু পেল না। না পেয়ে রুমের দরজা লক করে হাতে টাওয়াল নিয়ে আরশ গোসল সারতে গেল। গোসল শেষে টাওয়াল কোমরে পেঁচিয়ে বাহিরে বেরিয়ে আসলো। হাত দিয়ে চুল নেড়ে পানি ছাড়ল। কাবার্ড খুলে আরশের চোখ ছানাবড়া হয়ে গেল। তার কাবার্ডের ভিতর কাপড়গুলো উধাও হয়ে গিয়েছে। ছোট কাপড়ের ড্রয়ার খুলে আরশের চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল। তার কোথাও কোনো কাপড় নেই। নুসরাতের কাপড় যেখানে রাখা হয়েছে সেখানের পার্ট খুলেও দেখল ব্যাগি প্যান্ট কয়েকটা, ফ্লেয়ার প্যান্ট, টি শার্ট ছাড়া আর কিছুই নেই। নুসরাতের কাপড়ের জায়গা খালি খালি পড়ে আছে। আরশ কাবার্ডের নিচের দিকে তাকালো, যেখানে কমফোর্টার রাখা থাকে সেখানে লাল কালার গেঞ্জি আর হলুদ কালার 3/4 প্যান্ট রাখা। আরশ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে টাওয়াল পরে রুম থেকে বের হয়ে আসলো। নুসরাত ইরহামের রুমে বসে লুডু খেলছিল। আরশকে দরাম করে দরজা খুলে রুমে ঢুকতে দেখে নুসরাত আর ইরহাম দুজন কেঁপে উঠল। আরশ রাগে কথা বলতে পারল না। দাঁতে দাঁত চেপে নুসরাতের দিকে তাকালো। ইরহাম বুঝল আবহাওয়া গরম, কেটে পড়াই ভালো। আলগোছে আরশের পাশ কাটিয়ে বের হয়ে গেল রুম থেকে। নুসরাত মাথা কাত করে আরশের দিকে তাকালো। চোখ বড় বড় করে আরশের উপর থেকে নিচের দিকে তাকালো। তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে মুচকি মুচকি হাসল। আমার কাপড় কি করেছিস? নুসরাত সে কথার উত্তর না দিয়ে আরশের দিকে এগিয়ে গেল। তর্জনী আঙুল তুলে আরশের বুকের মাঝ বরাবর ঘুরাল। আরশ নুসরাতকে উত্তর না দিতে দেখে হাত চেপে ধরে বুকের উপর থেকে নামিয়ে আনল। প্রশ্নের উত্তর দে। নুসরাত মুখে হাত দিয়ে আরশের দিকে নির্লজ্জের মতো তাকিয়ে বলল, বাহ, আপনার এবস আছে, আগে তো দেখিনি। আরশ নুসরাতকে তার দিকে এভাবে তাকাতে দেখে বলল, নির্লজ্জের মতো তাকাবি না। আমার কাপড় কই রাখছি শেষে বের করে দে। না দিলে কি করবেন? তোর সামনে আমি সারা রাতে এভাবে বসে থাকবো? নুসরাত বাঁকা চোখে তাকিয়ে বলল, উপোস, আমি ভয় পেয়ে গেলাম। আপনাকে তো এভাবে প্রচুর হট লাগছে। চলুন চলুন, আপনাকে সামনে বসিয়ে মন করে দেখব। আরশ নুসরাতের চোখ চেপে ধরল। নুসরাত আরশের হাত চোখের উপর থেকে টেনে নামাতে চাইল কিন্তু আরশ শক্ত করে ধরে রাখল। নুসরাত হাসকি গলায় বলল, আপনাকে দেখে আমার কি যে করতে ইচ্ছে করছে। আরশ নুসরাতের ফাউল কথায় কান দিল না। গম্ভীর গলায় বলল, আমার কাপড় বের করে দে। ভাই, আমি জানি না। জানলে তো বের করে দিব। আমি আপনার কাপড় কোথায় রাখা সেটাই জানি না। নুসরাত গালে থাপ্পড় পড়বে। ভালোয় ভালোয় দিয়ে দে। থাপ্পড় পড়লে আমি এটা বলবো। আমি জানি না। জানি না মানে কি? জানি না। আরশের ইচ্ছে করল না নুসরাতের সাথে কথা বলতে। রুম থেকে বের হতেই আহান আরশকে দেখে চিৎকার করে তার মাকে ডাকল। আম্মু, দেখে যাও, সেজো ভাইয়া লেহেঙ্গা পরে নিয়েছে ব্লাউজ ছাড়া। আরশ দৌড়ে গিয়ে আহানের মুখ চেপে ধরল। ততক্ষণে রোহিণী চলে এসেছেন।
আরশকে টাওয়াল পরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের লজ্জা পেয়ে চলে গেলেন। আরশের লজ্জায় গাল লাল হয়ে গেল। নুসরাত আরশকে লজ্জা পেতে দেখে ছেলেরা যেভাবে মেয়ে দেখলে মুখ দিয়ে শীষ দিয়ে নুসরাত ও শীষ দিল। আহান লুটোপুটি খাচ্ছে হেসে ভাইয়া লেহেঙ্গা পরেছে উপরে কেন তাহলে ব্লাউজ পরেনি। নাজমিন বেগমকে এদিকে আসতে দেখে আরশ নুসরাতকে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে দিল। নুসরাতের মতো ছিমছাম গড়নের মেয়ে আরশের মতো সুঠাম দেহের লোকের সামনে দাঁড়িয়ে অর্ধেকও হল না। নাজমিন বেগম অনিকার রুমে ঢুকে গেলেন। আরশ নুসরাতকে নিজের সামনে দাঁড় করিয়ে নিজে পিছনে হেঁটে রুমে গেল। নুসরাতের কাবার্ডের পার্ট খুলে নুসরাতের টি শার্ট আর কার্গো প্যান্ট বের করল। নুসরাত নিজের জিনিস কবজা হতে দেখে দুপাশে হাত মেলে গিয়ে দাঁড়ালো কাবার্ডের সামনে। কি ভাই, আমার জিনিস নিয়ে টানাটানি করছেন কেন? আরশ কাবার্ডের দরজায় হাত দিয়ে নুসরাতের দিকে ঝুঁকল। নুসরাতের মুখের সমান হয়ে বলল, তুই পুরোটাই তো আমার। তোর জিনিস আমার জিনিস বলতে কি? কিছু খেয়ে এসেছেন নাকি? আমাকে বোকা পেয়েছেন? শালা অন্যদিকে গিয়ে এসব ফ্লার্ট করেন, আমার সাথে করতে আসবেন না। আপনার থেকে ভালো ফ্লার্ট করতে আমি জানি, আপনাকে করে দেখাবো। নুসরাত হাত দিয়ে আরশের গালে আঙুল নাচাল। আরশ হাত সরিয়ে দিল। নুসরাত ফ্লাইং কিস ছুড়ে দিল আরশের দিকে। আরশ বিরক্ত হয়ে বলল, টিজিং করা বন্ধ কর। নুসরাত ঠোঁট চুমুর মতো করে আরশের দিকে তাকালো। আরশ নুসরাতের মুখে হাত দিয়ে ঠেলে পিছনে সরিয়ে নুসরাতের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরশ চলে যেতেই নুসরাতের হাসি হাসি মুখ শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করল। রাত 11টা। চাঁদবিহীন আকশো তারার আলো ঝিকঝিক করছে। রাস্তাধারে মাথা উঁচু করে থাকে ল্যাম্পপোস্টগুলোর ঘোলাটে আলোর রাত বাড়ার সাথে ধীমে হয়ে যাচ্ছে। দুতলা বারান্দায় রকিং চেয়ারে বসে বসে নুসরাত এসব খেয়াল করছে। বিষণ্ণতা তাকে ঘিরে ধরে রয়েছে। চোখ বন্ধ করে কিছুক্ষণ রকিং চেয়ারে ওভাবেই পড়ে রইল। লিপি বেগমের ডাকে নুসরাত চোখ খুলে তাকালো। আস্তে ধীরে উঠে বারান্দা থেকে রুমের ভিতরে আসলো। স্লাইডিং দরজা টেনে লাগিয়ে দিল। লিপি বেগম বলে গেলেন রাতের খাবার খেতে আসার জন্য। আশকে ডাক দিয়ে বলল তাড়াতাড়ি বের হওয়ার জন্য, রাতের খাবার খেতে ডাকা হচ্ছে। আরশ খুম করে ওয়াশরুমের দরজা খুলে বের হলো। নুসরাত আরশের দিকে ফিরে তাকালো না। রুমের দরজা খুলে বের হতে নিলে আরশ হাত টেনে রুমে ঢুকিয়ে দিল। এই আমার শেভিং ক্রিম, জেল, সিরাম এগুলো কোথায় রেখেছিস? নুসরাত শান্ত চোখে আরশের দিকে তাকিয়ে নিজের হাত ছুটানোর চেষ্টা করল। আরশ ছাড়ল না হাত। আরেকটু বল দিয়ে হাত চেপে ধরল। নুসরাত উত্তর না দিয়ে এদিক সেদিকে তাকালো। ওহ বুঝেছি, আমাকে জ্বালানোর চেষ্টা করছিস। ভালো ভালো, যা করার কর। যখন আমি পাল্টা ফিরিয়ে দিব তখন কেঁদে কুল পাবি না। তখন এসে বলিস না আমি কেন করলাম। নুসরাত আরশের দিকে তাকিয়ে না চাইতে ঠোঁট বাঁকিয়ে হাসল। হাসি কোনোরকম চেপে বলল, হুমকি দিচ্ছেন? আরশ নুসরাতের দিকে হালকা ঝুঁকে কপালে তর্জনী আঙুল দিয়ে টুকা দিয়ে বলল, ওইরকমই কিছু। চামচের টুনটান শব্দের বাহিরে আজ ফিসফিস হাসির শব্দ পাওয়া যাচ্ছে। ইরহাম নুসরাতের কানে কানে বলল, ভাইয়ার জন্য যে স্পেশালি ড্রেস এনে রেখেছিলি ওগুলো দেখি পড়ল না। নুসরাত মুখে ভাতের লোকমা নিয়ে মাথা নিচু করে ইরহামের কথার উত্তর দিল, শালার জন্য লাল কালার শার্ট এনে রাখলাম আর শালা দেখ আমার কাপড় পরে নিয়ে বসে আছে। ইরহাম জোরে হাসতে গিয়ে গিলে নিয়ে খেক খেক করে হাসল। যাই বলিস তোর কাপড়ে ভাইয়াকে জোস লাগছে। দেখ কি কিউট লাগছে। টি শার্ট কিন্তু একদম ফিট হয়েছে আর প্যান্টটা আরেকটু লম্বা হলে হয়ে গেলে হয়ে যেত। তুই এখন থেকে আরেকটু লম্বা প্যান্ট কিনিস, তাহলে জামাই বউ দুজনের এক কাপড়ে হয়ে যাবে। নুসরাত ইরহামের কথার উত্তর না দিয়ে বলল, তুই এরকম খেক শিয়ালের মতো করে খেক খেক করে হাসছিস কেন? ভালো মানুষের মতো হাস, এবনর্মালদের মতো খিক খিক করছিস কেন? ইরহামের হাসি হাসি মুখ থপ করে অন্ধকার হয়ে গেল। হেলাল সাহেব খাবার শেষ করে মুচকি মুচকি হেসে চলে গেলেন। নাসির সাহেবও কোনো রকম খাবার শেষ করে চলে গেলেন। আহান আজ ঘুমায়নি, সবার সাথে খাবার খেতে বসেছে। নুসরাতের কাপড় আরশকে পড়তে দেখে জহুরি নজরে আরশের দিকে তাকালো। ভাইয়া। আরশ খাবার খাওয়া থামিয়ে আহানের দিকে তাকালো। আহান চোখ ছোট ছোট করে আরশের দিকে তাকালো। কি ভাইয়া, তুমি মেজ আপুর টি শার্ট পরেছ কেন? আরশ কেসে উঠল। রুহিণী পানি ঢেলে আরশের দিকে এগিয়ে দিলেন। পানি নিতে গিয়ে রুহিণীর দিকে তাকাতেই কিছুক্ষণ আগের কথা মনে হলো আরশের। রুহিণীর দিকে না তাকিয়ে হাতে পানি নিল। পানির গ্লাসে চুমুক দিতেই আহান বলল, ভাইয়া তোমার গালে কামড় কে মেরেছে? মেজ আপু মেরেছে নাকি? আমাকে ও আপুর রোজ গালে নাকে কামড় মারে। আরশ মুখে নেওয়া পানি গলায় আটকে গেল। বিশ্ব খেয়ে চোখ লাল হয়ে গেল।
রোহিণী পিঠে হাত বুলিয়ে দিলেন। সোহেদ হাত ধরে এখান থেকে পালালেন। অনিকা বাবা শর্তেই হিহি করে হেসে উঠল। আরশ রোহিণীর দিকে চোখ তুলে তাকালো না। নুসরাত এত সব কাণ্ড করলে নির্বিকার বসে ভাত গিলছে আর ইরহামের সাথে কথা বলে হিহি করে হাসছে। আহান আবার জিজ্ঞেস করল, ভাইয়া বললে না কি হয়েছে? আর তখন দেখলাম লেহেঙ্গা পরে ঘুরছিলে, ব্লাউজ পরনি কেন? রোহিণী ধমকে উঠলেন আহানকে। এত প্রশ্ন কিসের? চুপচাপ খাবার খাও। আহান মুখ কাচুমাচু করে বসে রইল। সে কি এমন জিজ্ঞেস করলো তার মা তাকে ধমক দিলেন? শুধু তো জিজ্ঞেস করলো ভাইয়ার গালে কি হয়েছে। অনিকা হিহি করে হাসতে হাসতে নিজের পেট চেপে ধরল। আরশ প্লেটের খাবার কোনোরকম গিলে হাত ধুয়ে প্লেট টেবিলে রেখে দৌড়াল রুমের দিকে। কিন্তু নুসরাত সে বসে আরাম করে খাবার খেয়ে তারপর উঠল। স্নোফল শুরু হয়েছে। তাপমাত্রা এখন 10 ডিগ্রি সেলসিয়াস। হিটার অন থাকা সত্ত্বেও অ্যাপার্টমেন্ট ঠান্ডা হয়ে আছে। ইসরাতের হাত পায়ের ব্যথা আগের তুলনায় কমেছে। আজ কাজে যায়নি। ক্যামেলিয়াকে ঘটনা খুলে বলতেই সে আঁতকে উঠল। বলল আজ আর আসার দরকার নেই ভালো হয়ে জয়েন হওয়ার জন্য। সে আর লিও মিলে সামলাতে পারবে। ইসরাত এই শীতের মধ্যে কমফোর্টার গায়ে জড়িয়ে থাই গ্লাস খুলে বসে আছে। শীতে মুখ দিয়ে হুহু করে শব্দ বের করছে আর হাত ঘষছে। অ্যাপার্টমেন্টের বাহির থেকে কলিং বেল বেজে উঠল। ইসরাত কমফোর্টার নিচ থেকে উঠল না। কলিং বেলের শব্দ শুনে রুম থেকে বের হয়ে আসলো জাইন। দরজা খুলে দিতে সেদিনের দেখা মেয়েটা জাইনের গলা ধরে ঝুলে পড়ল। জাইন আকস্মিক এমন ধাক্কা সামলাতে না পেরে মেয়েটাকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরাল। মেয়েটা ধাক্কা খেয়ে দরজার বাহিরে দাঁড়ানো ছেলেটার উপর গিয়ে পড়ল। ক্যামেলিয়া চিৎকার করে বলল, ইউ ইসরাইট, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? লিও ক্যামেলিয়াকে দাঁড় করিয়ে বলল, দেখে শুনে জড়িয়ে ধরবে বেবি। ও ইসরাইট না ওর রুমমেট। ক্যামেলিয়া নিজেকে সামলে দাঁড়ালো। জাইনকে দেখে চেনা চেনা মনে হলো কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না। ওহ মিস্টার, আম সো সরি। আমি আপনাকে দেখতে পাইনি। আমি মনে করেছি ইসরাইট দরজা খুলেছে। ইটস ওকে। ক্যামেলিয়া নেচে নেচে অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকে গেল। লিও ও পিছন পিছন আসলো। লিও কথা বলা শুরু করলো। জাইন লিও এর কথার টুকটাক উত্তর করল। ক্যামেলিয়া ইসরাতের রুমে গিয়ে নখ ছাড়া ঢুকে গেল। ক্যামেলিয়াকে হঠাৎ এখানে আসতে দেখে ইসরাত উচ্ছ্বাস প্রকাশ করল। এতক্ষণ ধরে সে একা একা বসে বোর ফিল করছিল। নুসরাতকে কল দিয়েছিল, কল ধরেনি নুসরাত। ক্যামেলিয়া লাফ দিয়ে ইসরাতকে জড়িয়ে ধরল। ইসরাত পিছন কিছুটা হেলে গেল। হাতের ব্যথায় দাঁত খিচে নিল। ক্যামেলিয়া জড়িয়ে ধরা থেকে তবুও ইসরাতকে ছাড়ল না। ইসরাত ব্যথায় কুকিয়ে উঠতেই ক্যামেলিয়া ছেড়ে দিল। আই হোপ সরি ডার্লিং, আমি ভুলে গিয়েছিলাম। ব্যথা পেয়েছ? আই হোপ ব্যথা পাওনি তুমি। ইসরাত হালকা হেসে না করল। ক্যামেলিয়া থাই গ্লাস লাগিয়ে হেসে বসল ইসরাতের পাশে। এই শীতের মধ্যে তুমি থাই গ্লাস খুলে বসে আছো? আমার তো শীতের রুহু কাঁপিয়ে তুলছে। উফ। ইসরাত শুধু হাসল। ইসরাতের কপালে অ্যান্টিসেপ্টিকে ক্যামেলিয়া স্পর্শ করল। অনেক বেশি কেটে গেছে। কে ব্যান্ডেজ করে দিল? ইসরাত ধীরে বলল, আমার রুমমেট। ও হ্যাঁ, তোমার রুমমেটকে দেখে আমি টাস্কি খেয়ে ফেলেছি। এরকম হ্যান্ডসাম রুমমেট তো আমার চাই। ইসরাইট, তুমি এত হ্যান্ডসাম রুমমেটের সাথে থাকো। ইসরাত শব্দ করে হেসে বলল। লিওকে বলবো তার স্ত্রী অন্য পুরুষের দিকে চোখ দিচ্ছে। আরে আমি তো মজা করছিলাম। আমার বেবি কারোর থেকে কম নাকি? আসলে ওই ছেলেটা আমার বেবির থেকে বেশি কিউট। আয় হায়, আমি কেরাস খেয়ে গেছি। ইসরাত লিও বলে ডাক দিতেই ক্যামেলিয়া মুখ কালো করে ফেলল। আমি ভয় পাই নাকি? ডাক দাও। যাই বলো, তোমার রুমমেট সেই হ্যান্ডসাম। আমার এরকম রুমমেট থাকলে আমি সারাদিন রুমমেটকে আমার সামনে বসিয়ে রাখতাম আর গাল ধরে চুমু খেতাম। লিও ইসরাতের রুমে টুকতে টুকতে বলল, কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আমিও শুনি একটু। ইসরাত কিছু বলার পূর্বেই ক্যামেলিয়া ইসরাতের মুখ চেপে ধরল। এত জেনে তুমি কি করবে? এটা আমার আর ইসরাইটের পার্সোনাল কথা। নাসির সাহেবের মিনি অ্যাক্সিডেন্ট হয়েছে। হাতে গরম তেল পড়ে গিয়েছে। তাই কিছু দিনের জন্য তিনি ছুটি নিয়েছেন। ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন সোহেদ, নাসির আর আরশ। ইরহাম বড়দের মাঝখানে হেতিমের মতো মুখ বানিয়ে বসে আছে। মনে মনে গান গাইল, ফাইসে গেছি আমি মাইনকার চিপায়। ভাই বুঝলাম সবকিছু, কিন্তু আপনি ছুটি নিলে আপনার কাজগুলো কে করবে? নাসির সাহেব চিন্তিত হলেন। সত্যি কথা তো, তিনি রেস্টে থাকলে তার কাজ কে করবে? নুসরাত সবাইকে দল বেঁধে বসে কথা বলতে দেখে কোমরে হাত দিয়ে এসে ইরহামের পাশে দাঁড়ালো। সোহেব বললেন, আপনি চিন্তা করবেন না, ইরহাম তো আছে, সে আপনার কাজগুলো এখন থেকে করবে। ইরহাম আঁতকে উঠল।
কাদো কাদো মুখ বানিয়ে বাপের দিকে তাকালো। তার বাপ তাকে এভাবে ফাঁসিয়ে দিল। এ তার বাপ হতেই পারে না। ছোটবেলায় ওর বাপ চেঞ্জ হয়ে গেছে। সোহেব বললেন, সারাদিন বসে থাকে বাড়িতে, তার চেয়ে ভালো এই সময় কাজে দিলে ভালো। ইরহাম প্রতিবাদ করে উঠল, আমার মতো বাচ্চা মানুষকে তোমরা এসব কাজে কেন নিবে? আমার বয়স এসব করার নাকি? আমি এখনো ছোট রয়েছি। আমি এসব ব্যবসা সামলাতে পারবো না। সোহেব বললেন, থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। তোমাকে কথা বলতে বলেছি। বড়দের কথার মাঝখানে কথা বলা কোথায় থেকে শিখেছ? ইরহাম রাগে লাল হয়ে বসে রইল। সে কাজ করবে কি না সে কি নিজের মতামত দিতে পারবে না? কোন জালিমের ঘরে তার জন্ম হয়েছে? এই সোহেব তার বাপ হতেই পারে না। সোহেব বললেন, আহ ভাই, চিৎকার করছো কেন? আর ও কি ব্যবসা সামলাবে? ওর পড়াশোনার ক্ষতি হবে না? ইরহাম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নুসরাত দাঁড়িয়ে থেকে কথা শুনতে শুনতে ইরহামের ঘা ঘেঁষে বসল। আরশ একবার নুসরাতের দিকে তাকিয়ে আবার চাচাদের কথায় মনোযোগ দিল। সোহেব বললেন, ইরহাম পড়াশোনা করে, হাসালি আমায়। সারাদিন বাড়িতে ওর যে সঙ্গী আছে ওইটার সাথে তৈরি করে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু করে না। পড়াশোনা লাটে উঠেছে, যা করেছে অনেক, এখন ব্যবসায় মন দিক। ইরহাম কাদো কাদো গলায় বলল, আব্বু আমি এখনো ছোট রয়েছি। এখন আমার তৈরি করে ঘুরে বেড়ানোর বয়স, তোমাদের মতো বুড়দের সাথে ব্যবসা করার বয়স না। আমি পারবো না। এসব ব্যবসার জন্য অন্য কাউকে দেখো। সোহেব খেপে গেলেন। তাদের বুড়ো বলে। হাত তুলে থাপ্পড় মারতে যাবেন নুসরাত বলল, ও তো ঠিক বলেছে চাচ্চু, তোমরা তো বুড়োই হচ্ছ। আমাদের মতো তো আর বাচ্চা হচ্ছ না। বয়স তো বাড়ছে, তাহলে সত্য কথা বলাতে খেপে গেলেন কেন? সোহেদ হা হা করে হেসে উঠলেন। সোহেব মুখ কাচুমাচু করে গিয়ে আবার নিজের জায়গায় বসে গেলেন। নাসির বললেন, জায়ান তো তোমার মতো বসে নেই ইরহাম। সে নিজের কাজ করছে, আরশও আমাদের যথেষ্ট সাহায্য করছে। এখন আমার হাত ঠিক না হওয়া পর্যন্ত তুমি জয়েন করো। মাসে মাসে তোমাকে বেতন দেওয়া হবে, আর সাথে বোনাসও পাবে। ইরহাম টাকার লোভ দেখালে সে গলল না। না মেজো বাবা, আমি এসব করব না। আমি এখন লাইফ এনজয় করতে চাই। এসব বোরিং ব্যবসায় ঢুকে নিজের লাইফের এই সময় আমি ওয়েস্ট করতে চাই না। সোহেব বললেন, শুনো ইরহাম, একটু টাইম দিলেই হবে। এতে তো কোন সমস্যা নেই। কয়েকদিন পর যেখানে তুমি নিজেকে থেকে না চাইলে যেতে হবে তখন সেখানে এখন থেকে জয়েন করলে তোমার নিজের লাভ। কাজ বুঝবে, পরে যখন তোমার ইমপ্রুভ হবে তখন উপরে পদে উঠবে, আর সাথে টাকাও পাবে, আর সামনের দিকে তোমার হেল্প হবে। ইরহাম কিছু ভাবল। নখ কামড়াতে কামড়াতে নুসরাতের দিকে তাকাতেই মাথায় আইডিয়া এলো সে কেন ফাঁসবে। নুসরাতকে ফাঁসিয়ে দিলে কেমন হয়? ইরহাম নুসরাতের দিকে তাকিয়ে পৈশাসিক হাসি হাসল। মেজো বাবা, আব্বু, চাচ্চু আমি একটা অফার দিব। মানবে তো? সোহেদ বললেন, কি? আপনাদের কাজের জন্য একজন চাই যে মেজো বাবার কাজগুলো করবে, তাই তো? তো আপনারা এক কাজ করুন, এই যে আমার পাশে যা মেয়ে আছে ওইটাকে ওখানে ঢুকিয়ে দিন। আর এমনিতেই ও সবার সামনে নিজেকে আমার বড় বলে জাহির করে। নেন, এইটাকে ব্যবসা নিয়ে নিন। ক্যাছা লাগা মেরে অফার। আরশ ইরহামের উপর চূড়ান্ত লেভেলের বিরক্ত হলো। এটা কোন কথা? এই বাচাল, বেয়াদব, অ্যাডভান্সটাকে তাদের এখানে নিবে। মনে মনে দোয়া করল চাচ্চু যাতে রাজি না হয়। নুসরাত বলল, ভাই আমাকে ফাঁসিয়ে দিচ্ছ কেন এখানে? আমি এসব ব্যবসার বউ বুঝি না। আপনারা যাকে নিতে চাচ্ছেন তাকে নিন। আমাকে এসবে টানবেন না। আমি এক অবলা নারী। আর কে বলল আমি তোর থেকে বড়? আমি তোর থেকে গনে গনে 13 দিনে ছোট। হ্যাঁ বললেই হলো, তুই আমার বড়। মেজো বাবা এই বেটা ছেলেকে ব্যবসায় নিয়ে ঢুকান। নাসির সাহেব বললেন, চুপ দুজন, আর একটা কথা না। ইরহাম আর নুসরাত দুজন আগামীকাল থেকে জয়েন করছো। আর কোনোরকম উল্টা পাল্টা কাজ করবে না। 2 বছর আগে যা করেছ তা তো একদম না। নুসরাতের ইচ্ছে করলো মাটিতে গড়াগড়ি করে কান্না করতে। ইরহামের দিকে তাকিয়ে পিঠে ঠাস করে থাপ্পড় বসাল। শালা মীর জাফরের বংশধর, তুই আমার বন্ধু হতেই পারিস না। তোর সাথে আমার সম্পর্ক এইখানেই শেষ। আজ থেকে তুই কে আমি চিনি না, আর আমি কে তুই চিনিস না। চলবে?